হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আহিল আয়েশার কথা তোয়াক্কা না করে আয়েশাকে রুমে নিয়ে গিয়ে সোজা বেডে বসিয়ে দিল। আর আয়েশার দুগালে হাত দিতে আয়েশা ঝাড়া দিয়ে আহিলের হাত সরিয়ে দিল আর বলল, ও তো এখন কি আপনি আবার আমাকে ভোগ করতে এসেছেন? আয়েশা, বেশি কথা বলছো তুমি। হ্যাঁ, সব সময় তো আমি বেশি বলি, ভুল করি, সব দোষ তো সবসময় আমারই, তাই না? আপনার তো কোনো দোষই নেই। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরতেই পারেন, তাতে আপনাকে কিছু বলা যাবে না, আর না আপনার বেস্ট ফ্রেন্ডকে কিছু। কিন্তু আমাকে যদি আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে, তাহলে আমি বাজে মেয়ে, নষ্ট মেয়ে, আমার উপর হাত তোলা যায়। ঠিকই তো বলেছে, নষ্ট মেয়ে বলেই তো আজকে নিজের রক্ষী। আয়েশা নিজের কথা শেষ করবে তার আগে আহিল আয়েশার মাথার পেছন দিকটা ধরে নিজের সামনে এনে আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিল আয়েশার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আয়েশা নড়াচড়া করতে পারছে না, কারণ আহিল আয়েশার মাথার পেছনটা যেমন ধরে আছে, তেমন এক হাতে আয়েশার দুটো হাতও ধরে আছে। আস্তে আস্তে আয়েশার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল, আর এর মধ্যে আহিলের ঠোঁট তীব্র থেকে তীব্র ভাবে প্রবেশ করতে লাগলো। কিছুক্ষণ বাদে আহিল আয়েশার হাত দুটো ছেড়ে দিতে আয়েশার হাতটা আপনা আপনি আহিলের বুকে চলে যায়। তারপর আস্তে আস্তে আহিলের কলার চেপে ধরে আয়েশা। আয়েশা অনুভব করছে আহিলের এই স্পর্শ ভালোবাসার। এতে নেই কোনো প্রতিশোধের আগুন, না আছে কোনো রাগ। আয়েশাও আহিলের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে। কিন্তু আস্তে আস্তে আয়েশার শরীর নেতিয়ে পড়তে আহিল আয়েশার কোমর জড়িয়ে ধরে বসা অবস্থাতেই আয়েশাকে আরো কাছে টেনে নেয়। আহিল আস্তে আস্তে আয়েশার ঠোঁট জোড়া ছেড়ে আয়েশার গলায় চিবুক বেয়ে নামে, নিজের উষ্ণ পরশ দিতে থাকে আর ঠোঁট বোলাতে থাকে। তারপর ঘাড়ের কাছে গিয়ে হালকা একটা কামড় দেয় আর মাথা তুলে আয়েশার গলা থেকে সরে এসে দেখে আয়েশা চোখ বুজে রয়েছে, আর আয়েশার চোখটাও ভেজা। আহিল আয়েশার দু চোখে চুমু দেয় আর আয়েশার ভেজা কাপা ঠোঁটগুলোয় নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। এতে আয়েশা আরো শক্ত করে আহিলের কলার চেপে ধরে, যা আহিলকে আরো উত্তেজিত করে তোলে, এবং আহিল আবারও আয়েশার ঠোঁটের নেশার মাঝে ডুব দেয়। আবার নিজের আয়ত্তে নিয়ে নেয় আয়েশার ঠোঁট জোড়া, আর আয়েশাও আস্তে আস্তে নিজের এক হাত আহিলের মাথায় চুলে ডুবিয়ে দেয়, আর এক হাতে আহিলের কাঁধের শার্ট খামচে ধরে। এভাবে একে অপরের মধ্যে মত্ত থাকে দুজন, কাছে টেনে নেয় একে অপরকে। আহিল বিছানায় হেলান দিয়ে বসে আছে, আর আয়েশা আহিলের বুকে মাথা দিয়ে রয়েছে। আহিল এক হাতে আয়েশাকে জড়িয়ে রেখেছে। আহিল কিছুক্ষণ পর বলে উঠল, আই এম সরি আয়ু। আয়েশা কিছু বলল না, চুপ করেই রইল। সেটা দেখে আহিল বলল, আয়ু, ট্রাস্ট মি, আমি জানতাম না গত রাতে রিয়া আমার সাথে কি করেছে। তাই জন্য তুমি যখন ওর সাথে মিসবিহেভ করলে এতটা রিয়েক্ট করেছি। ও আমার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তাই আমার কিচ্ছু মনে নেই। ড্রাগস? আহিলের বুক থেকে মাথা তুলে আহিলের দিকে তাকিয়ে, জ্যাক আমার ড্রিঙ্কসটা টেস্ট করাতে দিয়েছিল, রিপোর্টে এটা এসেছে। প্লিজ, আই এম সরি। আহিল, আমিও আপনাকে কিছু। আহিল আয়েশার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, তুমি, আপনি নয়। আহিল, রিক বলতে পারলো না। আয়েশা কথা শেষ করবে তার আগে আয়েশার ফোন বেজে উঠল। আয়েশা ফোনটা হাতে নিতে ভয়ে ভয়ে আহিলের দিকে তাকালো, আর আহিল জিজ্ঞাসা করলো, কে ফোন করেছে? দা ভাই। রিসিভ করো। রিসিভ করব? রিসিভ করো, নাহলে ফোনটা কেটে যাবে। আয়েশার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি? আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যেতে আহিল জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি বললো অঙ্কুর? আয়েশা কিছু না বলে কাঁদছে। আয়েশার চোখ মুখ দেখে আহিল বুঝেছে কিছু একটা হয়েছে। আহিল আবার জিজ্ঞাসা করলো, আয়ু, কি হয়েছে বলবে তো আমায়? আয়েশাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, দা ভাই। কি হয়েছে অঙ্কুরের? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? আয়েশা কান্নায় ভেঙে পড়লো।
আর আহিলও কিছুটা স্তব্ধ হয়ে রইল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে আয়শাকে বলল, আয়ু আয়ু শক্ত হতে হবে তোমায়, কিচ্ছু হবে না অঙ্কুরের। তুমি বলো কোন নার্সিং হোমে আছে অঙ্কুর? ফোনটা বাবা করেছিল। বাবা বলল নার্সিং হোমে রয়েছে। রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আহিল রেডি হতে চলে গেল। এদিকে আয়শাও নিজেকে শক্ত করে রেডি হয়ে নিল, কিন্তু আয়শার চোখের জল কিছুতেই বন্ধ হচ্ছে না। আহিল রেডি হয়ে দেখলো আয়শা এখনো কাঁদছে। আয়ু প্লিজ কেঁদো না, আমি তো বললাম কিচ্ছু হবে না অঙ্কুরের, সব ঠিক হয়ে যাবে। আর এখন মাকে কিছু জানাতে হবে না, না হলে টেনশন করবে। আয়ুকে আমি বাড়ি থেকে বেরিয়ে কল করে জানিয়ে দেব। আয়শা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়লো, আর আহিল আয়শার চোখের জলটা মুছিয়ে দিয়ে বেরিয়ে গেল আয়শাকে নিয়ে। ইন নার্সিং হোম। আয়শা আর আহিল নার্সিং হোমে এসে রিসেপশনে গিয়ে অঙ্কুরের নাম বলতে রিসেপশনিস্ট আইসিইউতে যেতে বলে দেয়, আর ওরা সেই ফ্লোরে চলে যায়। অঙ্কুরের আইসিইউর সামনে যেতেই দেখে আয়শার বাবা ডাক্তারের সাথে কথা বলছে, আর আয়শার মা চেয়ারে বসে কাঁদছে। আয়শা গিয়ে ওর মায়ের পাশে বসলো, আর আহিলও হাঁটু গেড়ে বসলো আয়শার মায়ের সামনে আর হাত দুটো ধরলো। আহিল, আহিল বাবা, দেখো না আমার অঙ্কুর। বলে কাঁদতে লাগলো। আমি আছি তো মাম, তুমি আমার এই ছেলেকে বিশ্বাস করতে পারো, কিচ্ছু হবে না অঙ্কুরের। দেখুন আপনার ছেলে তো মাথায় গুরুতর চোট পেয়েছে, তাই আমাদের অপারেশন করতে হবে, আর আপনাদের এর জন্য রিসেপশনে টাকা জমা করতে হবে। কত টাকা লাগবে? 5 লাখ। এত টাকাও? আহিল পাশ থেকে শুনতে পেল আয়শার বাবাকে ডাক্তার টাকার ব্যাপারে কিছু একটা বলছে। আহিল দ্রুত উঠে ডাক্তারের সামনে দাঁড়াতে ডাক্তার বলল, আরে স্যার, আপনি আপনি এখানে কেন? আপনার কি কোনো পেশেন্ট অ্যাডমিন আছে? তাহলে আমরা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করব। এই কেবিনে যে আছে তার চিকিৎসার যেন কোনো কমতি না থাকে। কে হয় উনি আপনার? বেস্ট ফ্রেন্ড, আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়, তাই টাকার কোনো চিন্তা আপনাদের করতে হবে না। আমি ওকে সুস্থ দেখতে চাই। আয়শা অবাক। আহিল আয়শাকে এত কিছু বলেছিল ওর পরিবারের ব্যাপারে, আর এখন নিজেই ছুটে এসেছে। আয়শা জানে বরাবরই ওর মা আহিলকে ভালোবাসে, বিশ্বাস করে, কোনো খারাপ কিছু কখনো মানতে রাজি হয় না আহিলের ব্যাপারে। এখন যদি বিয়ের রাতের ঘটনা জানে বা আহিল কিভাবে ওকে বিয়ে করেছে এটা জানে, তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। আয়শা চুপ করেই রইল, কারণ আহিলের চরিত্রটা আয়শার বোধগম্য হচ্ছে না। আহিল মাঝে মধ্যে ওকে কাছে টেনে নিচ্ছে, আবার কিছু একটা কারণে পরক্ষণে ওকে দূরে সরিয়ে দিচ্ছে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছে আহিল। কিছু একটা কারণ তো আছে যার কারণে আহিল এমন করছে। রিকো ওভাবে মিথ্যে বলল, আর রিয়াও সেদিন আহিলের সাথে অমন করলো। এগুলো কি নেহাতি কাকতালীয়, নাকি এর ভেতরেও কোনো সংযোগ আছে? দাভাই তো খুব ভালোভাবে ড্রাইভ করে, তাহলে আজ হঠাৎ করে কি করে অ্যাক্সিডেন্ট করলো? কিছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। আরোহী আর জ্যাকও এসে গেছে ইতিমধ্যে। আরোহী আয়শার মার অপর দিকে বসলো, আর জ্যাক গিয়ে আহিলের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এলো আর বলল, চিন্তা বা ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত। আপনারা শুধু ওনার মেডিসিনগুলো এনে দিবেন, যা আপনাদের নার্স দিয়ে দেবে। আমরা ওকে দেখতে যেতে পারি? হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে কেবিনে শিফট করে দিব, আপনারা দেখে আসবেন। ডাক্তার চলে যেতেই নার্স এসে বলল, পেশেন্টের জন্য এই ওষুধগুলো এনে দেবেন প্লিজ। আমি যাচ্ছি প্রেসক্রিপশনটা নিয়ে। তুই কেন যাবি? তুই থাক, আমি যাচ্ছি। আরে না না, এখন এখানে সবার তোকে প্রয়োজন, তুই থাক, আমি নিয়ে আসছি। জ্যাক বেরিয়ে গেল, আর আহিল গিয়ে আয়শার পাশে বসলো। অন্যদিকে আয়শার মা বাবার পাশে আরোহী বসে আছে। আয়শা এক মনে কিছু একটা ভাবছে বসে বসে। বাবা মা এতটা স্বাভাবিক কি করে রয়েছে আহিলকে দেখে? সেদিন তো দাভাই মারতে গেছিল আহিলকে, আর বাবাও প্রচন্ড রেগেছিল বলেই মনে হয়েছে। তাহলে আজ কেন কোনো প্রতিক্রিয়া নেই বাবার মধ্যে? আয়শার ভাবনায় ছেদ পড়লো কাঁধে আহিলের স্পর্শে। আয়শা নিজের চোখের জল মুছে নিল, আর আহিলকে বলল, কি ভাবছে এত? অঙ্কুর তো সুস্থ হয়ে যাবে এবার, বিপদমুক্ত ও এখন। কিছু না। ভাইয়া, মৌমনি বা তোর কারো তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে।
আমি কিছু নিয়ে আসছি। আহিলদের কাছে গিয়ে বলল, একা যাবি কেন? আমি যাচ্ছি, চল। আচ্ছা, আমি এগোচ্ছি। আরোহী এগিয়ে গেল আর আহিল আয়শাকে বলে আরোহীর পেছনে চলে গেল। আরোহী বাইরে বেরিয়ে দেখলো জ্যাক আসছে আর ওর দিকে তাকে ইশারা করছে যে তুই বাইরে কেন? আরোহী উত্তর দিতে যাবে তার আগেই আরোহীর মুখে আতঙ্কের একটা ছাপ পড়ে গেল। আরোহী ছুটে গেল জ্যাকের দিকে। আহিল বাইরে আসতে দেখলো আরোহী ছুটে যাচ্ছে। সামনে তাকাতে দেখলো জ্যাকের দিকে ছুটে যাচ্ছে। আর এদিকে জ্যাক আরোহীকে নিজের দিকে ছুটে আসতে দেখে অবাক হয়ে পাশে তাকাতে একটা গুলির আওয়াজ হলো। আহিল চিৎকার দিয়ে উঠল। আরু, জ্যাক! পুরো রাস্তা নির্জন হয়ে গেল। গুলির আওয়াজে কয়েকটা পাখি উড়ে গেল আর কিচিরমিচির শব্দ পাওয়ার পর সব স্তব্ধ হয়ে গেছে। আহিল নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আহিল এগিয়ে যেতে দেখলো আরোহীকে নিয়ে জ্যাক উঠে দাঁড়াচ্ছে। আহিল ওদের দিকে তাকানোর পরে সেদিকে তাকালো যেদিক থেকে গুলিটা করা হয়েছে। আহিল দেখলো একটা গাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। গাড়ির কাঁচ কালো হয়, কিছুই দেখতে পেল না আহিল, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে গুলিটা ওখান থেকেই করা হয়েছে। জ্যাক, ঠিক আছিস তুই? আমি তো ঠিক আছি, বাট আরও। আর আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। তোমার হাতে যে ছিলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। ফেরত চল, ব্যান্ডেজ করতে হবে। আহিল, আরোহী আর জ্যাক ফেরত চলে গেল নার্সিং হোমে। সেখানে একটা কেবিনে আরোহী, জ্যাক আর আহিল রয়েছে। আয়েশা বা কাউকে এখনো কিছু জানায়নি আহিল। আরোহীকে আহিল জিজ্ঞাসা করলো, এবার বল, কি করে হলো এগুলো? কি দেখেছিলে তুই? আমি জ্যাককে দেখতেই ওর পাশের দিকে আমার চোখ যায় আর আমি দেখি একটা কালো গাড়ি জানলা থেকে একটা লোক বন্দুক তাক করে রেখেছে জ্যাকের দিকে। জ্যাককে কিছু বলতে গেলেই হয়তো লোকটা গুলি করে দিত, তাই আমি নিজেই ছুটে যাই। তুই কি দেখেছিস গাড়িটাকে? আহিলকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো। আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরে কিছু দেখতে পাই না। আমাদের এখন যাওয়া উচিত, অঙ্কুতার হয়তো জ্ঞান ফিরেছে। আমি যাচ্ছি, তুই এখানে রেস্ট কর। আর জ্যাক, তুই আরোর সাথে থাক, আর আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। আহিল অঙ্কুরের ক্যাবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখলো অঙ্কুরের জ্ঞান ফিরেছে। অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আধশোয়া হয়ে বসে আছে। এক পাশে আয়েশার মা ও আরেক পাশে আয়েশা বসে আছে। আয়েশার মা এখন আর অতটা কাঁদছে না, কিন্তু আয়েশা অঙ্কুরের হাত নিজের মুখের সামনে ধরে কাঁদছে। উফ বোন, অনেক তো কাঁদলি, কত কাঁদবি বলতো? তুই তো এত সিস কাঁদুনি ছিলি না, কবে হবে? একদম চুপ, তুই ভীষণ বাজে। কে বলেছে অমন ভাবে ড্রাইভ করতে? অন্ধ কোথাকার। আমি মোটেও অন্ধ না, বুঝলি? আমিও ছিচকাদুনি নই, বুঝলি? সিসকাদুনি না, ঝড়কটে হবে ওটা। অঙ্কুর আহিলের দিকে তাকিয়ে একবার নিজের বাবার দিকে তাকালো, তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল, রাইট। আয়েশা পেছনে ঘুরে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল, দেখেছো মাম, কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে? কি? কানটা গেল রে। দুজনে একসাথে কানে হাত দিয়ে বলে উঠল। আয়েশা ওদের দুজনকে দেখে হেসে দিল আর সঙ্গে সবাই আহিল আর অঙ্কুর কান থেকে হাত নামিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল, এবার আমাদের যাওয়া উচিত, অঙ্কুরের তো রেস্টের প্রয়োজন। দা ভাইকে ডিসচার্জ কবে করবে? 7 দিন তো এখানে থাকতেই হবে, তারপর ডিসচার্জ করে দেবে। আচ্ছা আহিল, আরোহী আর তোমার ওই ফ্রেন্ডটা কোথায়? ওরা কালকে আসবে দেখা করতে। আসলে মাম বাড়িতে একা আছে, আর আমার সবাই এভাবে একসাথে বেরিয়ে এসেছি। চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি। ভালোই করেছে মা। আচ্ছা চলো এবার যাওয়া যাক। নিজের মাকে উদ্দেশ্য করে বলল। আয়েশা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছি বলে বেরিয়ে যেতে লাগলো। আয়েশার বাবাও বেরিয়ে গেল। আহিলও বেরোতে যাবে, ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরলো। অঙ্কুরের হাতে স্যালাইন লাগানো, যার জন্য অঙ্কুর হাতটা তুলতে পারেনি।
হাতটা নিচে থাকা অবস্থায় আহিলের হাতের তালু স্পর্শ করেছে। আহিল অঙ্কুরের দিকে ঘুরে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরলো, আর অঙ্কুর আহিলের হাতের ওপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুঁচকাল। পরক্ষণে আহিল চোখ বন্ধ করে অঙ্কুরের হাতের ওপর নিজের অপর হাত রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল, আর অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল। আহিল আয়েশা বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বলল। প্রথমে চিন্তিত হলেও পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন। এবার আহিল আয়েশা নিজের রুমে চলে যায়, কিন্তু আহিল আরোহী আর জ্যাক সবার থেকে সকালের ঘটনাটা লুকিয়ে যায়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। কিছুদিন পর আয়েশা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিজে রেডি হওয়ার সাথে সাথে নিজের মনকেও রেডি করছে আয়েশা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং দিনগুলো মজা খুনসুটি এসব দিয়ে কেটেছে। কিন্তু এসবের মাঝে আয়েশার মাথায় রিকের প্রসঙ্গটা রয়ে গেছে। আয়েশা শুধু মনে মনে চেয়েছে ওর দাদা যেন সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক। সেই বাসনা আয়েশার পূর্ণ হয়েছে গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে, আর আয়েশা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে। তাই নিজেকে তৈরি করছে সত্যের মুখোমুখি হবার জন্য, কারণ আয়েশা জানে এই সবের পিছনে কিছু না কিছু তো লুকিয়ে আছে। এর মধ্যে আবার গতকাল থেকে আহিলকেও কেমন চিন্তিত লাগছে আয়েশার। তেমন কোনো কথা বলছে না, সারাক্ষণ কিছু না কিছু ভেবে চলেছে। আহিলের হঠাৎ কি হলো? আহিল তো এ কদিন বেশ ভালোই ছিল, গতকাল অফিস থেকে ফিরে কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি সামনে গেলে আমাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে তাকাচ্ছে না পর্যন্ত। কথা তো দূরের কথা, ধুর আর ভালো লাগছে না। আগে আজকে দাও ভাই আর বাবার সাথে রিকের ব্যাপারে, তারপর আহিলকে রিকের ব্যাপারে জানাবো। ওকে তো জানানোই হয়নি। আয়েশা কথাগুলো মনে মনে বলে রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসে দেখলো কেউ কোথাও নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে। আয়েশা রান্নাঘরে গিয়ে দেখলো আহিলের মা কাজ করছে। আয়েশা জিজ্ঞাসা করলো, মা আহিল কোথায়? ও মা, সে কি? আহিল তোকে বলে যায়নি? আহিল তো অফিস চলে গেছে, ওর নাকি একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই আমি তো ভাবলাম তোকে বলে গেছে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল, ও আর কি বলবে মা, কে বা হই আমি ওর যে আমায় বলবে? যখন ইচ্ছে হয় কথা বলে, আর যখন ইচ্ছে হয় বলে না। আহিলের মা আয়েশার উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে রইলি যে? না না কিছু না, আমি আসছি মা, আমার লেট হয়ে যাবে কলেজে। টিফিন তো নিয়ে যা। ক্যান্টিনে খেয়ে নিব। বলতে বলতে বেরিয়ে গেল। যা, চলে গেল। কিসে যে এত তাড়া এদের কে জানে। আয়েশা কলেজে চলে এলো। নিজের ইম্পর্টেন্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবলো, যাক ম্যাম আসেনি, তাই পরের ক্লাসটা হবে না, আমি বরং এক্ষুনি বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি ফিরতেও পারবো। এটা ভাবতে না ভাবতে আয়েশার ফোনে কল এলো। আয়েশা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো আননোন নাম্বার। আয়েশা রিসিভ করতেই বলল, হ্যালো। আপনি আহিলের ওয়াইফ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কি সেটা না জানলেও চলবে? স্বামী সুস্থ দেখতে চাইলে আহিলের অফিসে চলে যান রাইট নাও। কিন্তু কে কে ফোন করেছিল? এটা গলার কণ্ঠটাও তো চেনা চেনা লাগলো। আহিলের কি কোনো ক্ষতি হতে চলেছে? না। আয়েশা সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলো আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আয়েশা ট্যাক্সি থেকে নেমে কোনো মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভিতরে ছুটে ঢুকে গেল। ওখানে গিয়ে আহিলের কেবিন কোনটা জিজ্ঞেস করতেই আয়েশাকে ওখানকার স্টাফরা বলে দিল। কিন্তু আয়েশা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়েশাকে। স্যার, ভিতরে জরুরি মিটিং এ আসেন, আপনি এখন যেতে পারবেন না। আমি ওনার ওয়াইফ, যেতে দিন আমায়। কিন্তু স্যার, কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন। আমি তো বললাম আমি ওনার ওয়াইফ, আমাকে ভেতরে যেতে দিন। আয়েশা ধাক্কা মেরে ভেতরে ঢুকতে যা দেখলো তাতে অবাক হয়ে গেল। নিজের অজান্তে আয়েশার চোখে জল চলে আসলো। আসবে নাই বা কেন? যে দৃশ্য আয়েশা দেখেছে এবং কথাগুলো আয়েশা শুনেছে তাতে তো এমনটাই হবে। আয়েশা নিজের চোখ ও কান দুটোকে বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে আহিল আর রিয়া একে অপরকে অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো পুরো আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে, আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে আর হাসছে। আর আহিল রিয়ার কোমর জড়িয়ে ধরে রয়েছে এবং মুচকি হেসে কথা বলছে। রিয়া প্লিজ, তুইও না ওই মিডল ক্লাস আয়েশার কথা রেগে যাচ্ছিস।
তোর মনে হয় আমি এই আহিলের মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে? কোথায় আমেরিকার ফার্স্ট ক্লাস মেয়েরা, আর কোথায় ও? ইভেন তোর মতো একটা মডেল বিউটিফুল স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন ব্যাকডেটেড আয়েশাকে ভালোবাসবো? নো ওয়ে। বইয়ের মতোই থাকুক ওকে নিয়ে। না, ওকে নিয়ে তো আর আমি রাস্তায় বেরোচ্ছি না। ও রিয়েলি? তুই ওকে ভালোবাসিস না? বাহ আহিল বাহ। আয়েশার কণ্ঠস্বর শুনে আহিল আর রিয়া দুজনেই ওর দিকে তাকালো। এতক্ষণে আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিতি টের পায়নি। এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে, অন্তত মিথ্যে আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আমায় ফ্রড বলেছিলে, আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে। জাস্ট শাট আপ। তোর কোনো অকাত নেই আমার মুখের উপর কথা বলার। ওই তো মিডল ক্লাস ফ্যামিলির বিলং করিস, আর আবার এত বড় কথা। আরে তোর দাদার ট্রিটমেন্টই হতো না যদি আমি না টাকা দিতাম। সেই তো আমার দয়ায় তোর দাদা বাঁচলো, আর তুইও আমার দয়াটাই খাচ্ছিস, পড়ছিস, ঘুরে বেড়াচ্ছিস। দয়ার কোনো দরকার ছিল না আমার। ভেবেছিলাম তুমি আমায় ভালোবেসে সাহায্য করেছিলে, কিন্তু আমি ভুল ছিলাম। আর কোনোদিন দয়া দেখাতে হবে না তোমায়, কারণ তোমার লাইফে আর আমি থাকবো না। বেঁচে যাবো আমি। আহিলের শেষের কথাটা শুনে আয়েশা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। আর আহিল বলল, আপদ বিদায় হলো এতদিনে। আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে? স্ত্রীর পরিচয়ে? আহিল তো ওকে স্ত্রী হিসেবে মানি না। যেখানে আহিলের উপর ওর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতে উপস্থিত হলো নিজের বাড়িতে। অবাক হলো কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভেতরে প্রবেশ করতে আটকে উঠলো, কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আয়েশা ভয়ে ভয়ে একটা ঢোক গেলে এগিয়ে যেতেই দেখলো আয়েশার বাবা আর দাদা সোফায় বসে আছে। আয়েশাকে দেখে বলল, তুই এসে পড়েছিস? এমন ভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলি। আমরা তোর অপেক্ষাই করছিলাম। অক্কুর গিয়ে আয়েশাকে ভেতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল। আয়েশা বলল, কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছিস? আর এরা কারা? রিকের লোক। কি? এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি। আগের দিন আহিল জেনেছে, আজ তুই জানবি। আহিলের নাম আমি আর শুনতে চাই না। ও আমার না, ও রিয়াকে ভালোবাসে। তুই জানিস সেটা? কিন্তু কি করে? শুরু থেকে শোন। আজ পর্যন্ত যা যা প্রশ্ন তোর মনে আছে সবকিছুর উত্তর পেয়ে যাবে। আমি যখন নার্সিং হোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গিয়েছিলে। প্রথম দিন যেদিন তোরা কথা বলা শেষ করে বেরিয়ে গেলি না, তখন আমি আহিলের হাত ধরি আর ওর হাতে একটা কাগজ দিই, যেটা বাবা আমাকে আহিল আসা মাত্রই দিয়েছিল। ওই কাগজটা আহিল পরে দেখে। সেখানে লেখা ছিল, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে, আমি ফোন করব। এখন কাউকে কিছু জানাবি না, আয়েশাকেও না। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আর তারপর ফ্ল্যাশব্যাক। আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়িতে যেতেই দেখলো সদর দরজা খোলা। আহিল ভেতরে ঢুকে দেখলো এদিকে ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। আহিল জিজ্ঞাসা করলো, এরা কারা? কি করছেন আপনারা এখানে? এরা আমাদের পাহারাদার, আর তোকেও সব সত্যি জানানোর চেষ্টা করছে। পাহারাদার মানে? আর কিসের সত্য? শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে এখানে ডেকে পাঠানো, যে সত্যিটা তুই এতদিন ধরে জানিস না। তুই মনে করিস আয়েশা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোকে ঠকাচ্ছে, তাই তো? আর তার কারণটা হলো, তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয়, যাতে দেখা যাচ্ছিল আয়েশা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে, আর কিছু ভয় যেখানে আয়েশা একটা ছেলেকে আই লাভ ইউ বলছে। কি ঠিক বললাম তো? তুই এইসব জানলি কি করে? কারণ এই একই জিনিস আমরাও দেখেছি। মানে? তুমি ছবিতে যে ছেলেটাকে দেখেছো এবং যে ছেলেটির কণ্ঠ শুনেছো, সে আমার আপন ভাইয়ের ছেলে, সম্পর্কে 6 মাসের বড় আয়েশার দাদা। হোয়াট? আমার ভাইকে আমার বাবা ত্যায্যপুত্র করেছিলেন ওর কুকাজকর্মের জন্য, কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে, তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি।
ওর ছেলে রিক ছোটবেলায় অঙ্কুর আর আয়শার সাথে বড় হয়েছে। অঙ্কুর আর আয়শা কেউই জানতো না রিকের আসল পরিচয় সম্পর্কে। অঙ্কুর ওদের থেকে বড় ছিল, তাই রিকের সাথে অতটা বন্ধুত্ব হয়নি। কিন্তু আয়শা আর রিকের মধ্যে মাত্র 6 মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলো ও আর রিক দুজনেই বলে যে রিককে দাদা না বলে বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিতে। তার মানে সেদিন ওই ছেলেটা ঝিক ছিল, আর এই কথাগুলো আয়শা আমাকে বলতে চাচ্ছিল আর আমি শুনছিলাম না। এখানেই শেষ নাহিল। এই যে লোকগুলোকে তুই পড়ে থাকতে দেখছিস নাহিল, এরা সবই রিকের লোক। আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেই জন্য ওদেরকে রেখেছে। আজকে মা ওদের চাই ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় এইভাবে পড়ে আছে। আসলে আমি তোকে অনেক আগে সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করে করিয়েছে। রিক খুব ভালোভাবেই জানতো তুই ওকে চিনিস না। তাই তুই আমেরিকা থাকাকালীন ও আয়েশার পিছনে গুণটা লাগাই আর ভালো সাজার জন্য নিজে গিয়ে আয়েশাকে বাঁচায় আর ওই ছবিগুলো তোলে। আয়েশাকে বারবার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ ইউ বলতে, যা আমি নিজে শুনেছি। আয়েশা খালি বলতো কেন এমন বলছিস। রিক জোরাজুরিতে বাধ্য হয়ে আয়েশা আই লাভ ইউ বললেও অ্যাজ আই বেস্ট ফ্রেন্ড বলতো, যেটা রিক এডিট করে তোকে শুনিয়েছে। তুই কি করে জানলি ঝিক বলেছে তোকে এগুলো? তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এইভাবে আয়েশাকে বিয়ে করে নিবি এটা ঠিক ভাবতেও পারিনি। তাই সেদিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায়। বিয়ের পর দিন যে আমি আর অঙ্কুর তোমার বাড়ি গেছিলাম সেটাও রিকের কথায়। ও বলেছিল আয়েশাকে ফেরত নিয়ে আসতে, কিন্তু আমি জানতাম তুমি এত সহজেই আয়েশাকে ছাড়বে না, তাই বেশি জোরও করিনি আমরা। রিক প্রচুর রেগেও গিয়েছিল এই জন্য। রিক চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আহিল। সেটা তুই আমেরিকা চলে যাওয়ার পরই। আমি আনিকার চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম আর সেই সময় ও চালাকিটা করে। ওই ঝিককে তো আমি দেখে নেব। তুই যে সবটা জেনে গেছিস এইটা যেন কেউ না জানে আহিল, আয়েশাও না। ওকে পরে সব জানাবো। এখনো অনেক কিছু হিসাব বাকি অঙ্কুর, যা আস্তে আস্তে আমাকে মিলাতে হবে। তুই চিন্তা করিস না। আহিলের চোখে আয়েশার মায়ের দিকে আর বাবার দিকে গেল। আহিল ধীর পায়ে আয়েশার মায়ের কাছে গিয়ে দুহাত ধরতে আয়েশার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মম প্লিজ, মম তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আমি আছি তো মম, সব ঠিক হয়ে যাবে। ওই রিক তোকে আমাদের ব্যাপারেও ভুল বুঝিয়েছে তাই না? তাই তো তুই আমাদের সাথে এসে কথা বলিসনি, আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস। আহিল কি বা উত্তর দিবে আয়েশার মায়ের প্রশ্নের। সত্যি তো আহিল ভুল বুঝেছে। এমন কি ভুল বুঝেছে আয়েশার গায়ে হাত পর্যন্ত তুলেছে। একটা কথা শোনেনি আয়েশার। বিয়ের দিন রাতে ওরকম একটা জঘন্য অপরাধ করেছে। আয়েশার মাকে সামাল দেওয়ার জন্য বলল, মম ওসব কথা বাদ দাও। এখন তো আমি সবটা জানি তাই না? তাহলে তুমি কেন এত চিন্তা করছো? বিশ্বাস করো না আমায়? আহিল এ কথা বলতে আয়েশার বাবা আহিলের কাঁধে হাত রাখলো আর আয়েশার মা বলে উঠল, তোকে বিশ্বাস করব না? না, এটা হতে পারে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোকে। তুই তো আমার একটা ছেলে। আহিল এসে অঙ্কুরকে জড়িয়ে ধরলো। অনেকদিন পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলো। আহিলের ইচ্ছে করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। আহিলের বুকের ভিতরটা যে ফাত ফাত করে জ্বলে যাচ্ছে। আহিল নিজেকে সামলে বলল, নিজের খেয়াল রাখবি, কালকের মধ্যেই আমি ব্যবস্থা করব, চিন্তা করিস না। আহিল বেরিয়ে গেল আর চলে এলো বাড়িতে। কিন্তু বাড়িতে এসে আয়েশার মুখোমুখি হওয়ার সাহস করতে পারেনি। বিবিকে বাঁচছে আহিলের, তাই আয়েশার সামনে এলি ওকে এড়িয়ে যাচ্ছে। রাতের ছাদে দাঁড়িয়ে আহিল সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। আহিলের ভেতরটা অনুশোচনার আগুনে পড়ে যাচ্ছে। আহিল ভাবছে এ কেমন ভালোবেসেছে ও আয়েশাকে, যেখানে কোনো বিশ্বাসই নেই। ভালোবাসায় তো অবিশ্বাস শব্দটাই আসা উচিত না, সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে। একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দোটানায় ভুগছে, আর একদিকে আয়েশা এত কিছুর পরও আহিলকে ভালোবেসে গেছে, এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে। আহিলের মনে প্রশ্ন আসছে, সত্যি কি
আয়শা ওকে ভালোবাসে, ভালোবাসলে এমনটা কি করে করলো ও? কই, আয়শা তো এমন করেনি। তার মানে কি আহিল আয়শাকে কোনোদিন ভালোবাসেনি? আয়শা একাই ভালোবেসে এসেছে। আহিলের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ওকে যে এখনো অনেক কিছুর হিসাব মেলাতে হবে। আয়শাকে আর আয়শার ফ্যামিলিকে রক্ষা করতে হবে। এভাবে কেটে গেল রাতটা আহিলের। পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারিদিকে গার্ডগুলো ঘোরাফেরা করছে। সে সময় ওর ফোনে আহিলের কল আসে। ফোন সাইলেন্ট থাকায় গার্ডরা শুনতে পায়নি। অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে থাকা ব্লুটুথে কলটা রিসিভ করলো। হুম বলতেই আহিল বলতে শুরু করলো, অঙ্কুর, লিসেন কেয়ারফুলি। এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়াক্ট করবি না, জাস্ট চুপচাপ শুনে যাবি। আমার বিয়ে রিয়া আজকে আমাকে মিথ্যা বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছে। আসার পর থেকেই আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করেছে। রিয়া জিকের সাথে কোনোভাবে যুক্ত আছে। ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়শাকে দেখানোর জন্য। আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম। তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে। ও এখন কফি আনতে গেছে, তাই তোকে সবটা জানালাম। আয়েশা এসব দেখে নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে। তুই চিন্তা করিস না, গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নিব। তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস। আমি রাখছি। আহিল কলটা কেটে ওর গার্ডদের মেসেজ করে দিল আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল। ইন প্রেজেন্ট। আয়শা সবটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে আয়শা যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়ে গেছে আয়শা। আয়শা বুঝতে পেরেছে যে কেন রিক আহিলের থেকে লুকিয়ে বেরিয়েছে। আহিল সবটা নাটক করেছে বোন, তুই ওর কথায় রাগ করিস না। তাই বলে ওইভাবে। আয়শার কথা শেষ করার আগে ওর পায়ের কাছে হুম রেখে একটা মেয়ে পড়লো। আয়শা সে দেখে পিছিয়ে আসতে যাকে দেখলো তাকে দেখে বলে উঠলো, রিয়া। রিয়া মাথা উঁচু করে আয়শার দিকে তাকালে আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আয়শা ধরতে যায়। আর কোথা থেকে আহিল সামনে এসে আয়শাকে আটকে দেয়। আহিল আয়শার দিকে ফিরে রয়েছে আর আয়শার বাহু ধরে রেখেছে। এদিকে রিয়াকে কেউ না ধরায় রিয়া ঠাস করে আবার পড়ে গেছে। তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই। ওর মতো পাপী মানুষকে ছুলে তুমি হয়তো অপবিত্র হবে না, কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে, যা আমি চাই না। আহিল কথাগুলো বলে রিয়াকে মেঝে থেকে হ্যাচকা মেরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, চুপচাপ সব সত্যটা স্বীকার কর, না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস। তুই আমাকে শুধুই ভুল বুঝছিস। ওহো রিয়া, স্টপ দিস ননসেন্স, ওকে? আমি কিছু করিনি। তার মানে তুই বলবি না, তাই তো? ফাইন, বলিস না। আমি বরং তোর বোনকে। আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল, না, আমার বোনকে কিছু করিস না প্লিজ, আমি সবটা বলছি। দ্যাটস গুড। তুই আমেরিকা থেকে ফেরত আসার পর একদিকে রিক আমাকে বলেছিল যে তোর বাড়িতে যেতে। ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। ওর কথা মতন তোর বাড়িতে এসে দেখি সত্যি তুই আয়শাকে বিয়ে করেছিস। আর রিক বলে দিয়েছিল আমার তোমাদের মধ্যে সম্পর্ক কেমন তা যেন আমি ওকে গিয়ে বলি। তাই ইচ্ছা করেই আয়শার রাস্তায় পা দিয়ে দিয়েছি আর তোর গায়ে কফিটা ফেলে দেয়। কিন্তু সেখানে আমি কিছুই বুঝতে পারিনি। পরে যখন তুই আর আয়শা তোর রুমে ছিলি, আয়শা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল সেই সব, আর তুই আমাকে আয়শাকে নিয়ে যা যা বলছিলিস সব রিককে বলে দিই। রিক সব শুনে পর কনফিউজ হয়ে যায় আর তারপর আয়শার সাথে দেখা করার কথা ভাবে। এটাই ছিল রিকের সেকেন্ড প্ল্যান। রিক ইচ্ছা করে আহিলকে দেখে আয়শাকে জড়িয়ে ধরে ছিল আর ওইসব বলছিল যাতে আহিল আয়শার প্রতি সন্দেহ আর অবিশ্বাসটা জোরালো হয়। সেটাই হয়েছিল। আহিল আয়শাকে বিশ্বাস করেনি, কিন্তু সেই রাতে আহিল হোটেলে গেছে এটা শুনে রিক আমায় বলল যাতে আমি আহিলের ড্রিঙ্কে ডাক মিশিয়ে দিই। ডাক্সের ফলে আহিল কিছু মনে থাকবে না। তার সুযোগ নিয়ে আহিলের ক্লোজ হতে তার ছবি তুলে আয়শাকে পাঠালি
আহিলের মতে আয়শার মনে অবিশ্বাস জন্মাবে, কিন্তু সেই প্ল্যানটাও ভেস্তে গেল। আমার জন্য? রিয়ার কথার মাঝে জ্যাক আর আরোহী সেখানে উপস্থিত হলো। জ্যাক রিয়াকে কথা শেষ করতে না দিয়ে নিজেই বলে উঠল। এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধ বোধ অনুভব করছে। মনে করছে এদের এই সামান্য ষড়যন্ত্রের কাছে আহিলের ভালোবাসা হেরে গেল। হ্যাঁ, সেটা রিককে জানতেই রিক ভীষণ রেগে যায় আর বলে পরের দিন যেন আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়েশার বিরুদ্ধে বলি। কিন্তু যেখানে জ্যাক আর আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয়, আর আমি চুপচাপ সরে এসে রিককে জানাতে রিক বলে যে এইসব কিছু করবে। এরপরেই আমি শুনতে পাই আয়েশার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেদিক নিয়ে জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে। এসব শুনে আমি তো বুঝতে পারি যে এগুলো রিক করেছে, কারণ জ্যাকের জন্যই ওর প্ল্যান ভেস্তে ছিল। তাই ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতেই ওর রাস্তা থেকে সরাবে। আজকের প্ল্যানটাও নিশ্চিতই ওই রিকেরই, তাছাড়া আর কারই বা হবে? রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোজ হতে, আর সেটা যেন আয়েশা নিজের চোখে দেখে। তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলি যেন আয়েশাকে বলে দেয়। তারপর তো আহিল নিজেই থেকেই আয়েশাকে ওইসব বলে। আমি ভাবিনি এটা আহিলেরই প্ল্যান ছিল। কথাটা শুনে আহিল বাঁকা হাসলো। আহিল প্লিজ, এবার আমার বোনকে ছেড়ে দে আর আমাকেও যেতে দে প্লিজ। আমি তো সব বলে দিলাম, বল। এত সহজেই কি করে তোকে যেতে দেই বলতো? তোকে পেয়েছি কিন্তু ঝিককে তো পাইনি। আর তুই হলে ঝিকের ডান হাত, তোর দ্বারাই আমি ঝিকের কাছে পৌঁছতে পারবো। তুই টেনশন করিস না, তোর বোনকে আমি কিচ্ছু করব না। তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না। ও আমার সাথে দরকার পড়লেই কন্ট্যাক্ট করে, তাও আবার আলাদা আলাদা নাম্বার দিয়ে। লোকেশন ট্যাগ করারও উপায় নেই, কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করার পরেই সেই জায়গায় সিমটা ফেলে দেয়। গার্ড, ওকে নিয়ে যাও আর ওর বোনকে ওর সাথেই রাখো। গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতেই জ্যাক বলে উঠল, এ তো দেখছি আমার থেকেও উপরে যায় বুদ্ধিতে। যেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যায় সেখানে তো আহিলের কোনো প্রশ্নই ওঠে না। ও তো আস্ত একটা উলুর বলদ। জ্যাক, একটু বেশি কথা বলিস না তুই। চিল্লাবি না একদম। আমি বুদ্ধি না খাটালে তুই বৌদিকে আরো অবিশ্বাস করতিস আর রিয়ার বিরুদ্ধে প্রমাণ পেতিস না। কত ভালো আমি, বল। রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছো আমার বুদ্ধিতে? এটা তুমি ভুলে যাচ্ছ জ্যাক। হ্যাঁ, আমাদের দুজনের বুদ্ধিতে। আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করতে তুমি? জ্যাক, তুই বোধহয় সেদিনের তোর অবস্থার কথা ভুলে যাচ্ছিস। হাতের স্লিপস গোটাতে গোটাতে বলল, এই আমারও হাত আছে বলে দিচ্ছি, শুধু মারতেই পারিস, বুদ্ধি তো নাই। ভীমের বাচ্চা একটা। হোয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা? কেন, মহাভারত দেখিস নাই? তুই মহাভারত দেখে বসে আছিস? আহা, সেটা বড় কথা না। বড় কথা হলো জ্যাক যা বলেছে তা একদম পিওর সত্যি। তবে রে। ব্যাস, তিনজনে মিলে সারা ড্রয়িং রুমে দৌড়ে বেড়াচ্ছে আর ওদের দেখে সবাই হাসছে। আয়শা তো হাসি থামার নামই নেই। যখন থেকে আহিলকে জ্যাক কুলুর বলদ বলেছে তখন থেকে আয়শা হেসে চলেছে খিলখিল করে। আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়শার হাসির শব্দ শুনে। আহিল কতদিন পর আয়শার এমন মন খুলে হাসি দেখছে। আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখলো আর বাম কাঁধে অঙ্কুর। আহিল ওদের দিকে তাকিয়ে নিজের দুহাত দুজনের কাঁধে রাখলো আর তিনজনে হেসে দিল। সবাই মিলে ঠাট্টা করে খেতে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এবার পালা বাড়ি যাবার। আহিল আয়শার রুমে গেল আর গিয়ে দেখলো আয়শা এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। আহিল পিছনে এসে দাঁড়াতেই আয়শা বলে উঠল, আপনি চলে যান, আমি আপনার সাথে ফিরবো না। আয়শার মুখ থেকে আপনি ডাকটা শুনে আহিলের ভীষণ খারাপ লাগলো। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আয়শা বলল ও আহিলের সাথে ফিরবে না। আহিল বলল, আয়ু প্লিজ। আহিলকে থামিয়ে দিয়ে বলল,
আয়ু নামে আপনি আমায় আর ডাকবেন না। আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন। আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাকে আপনার সাথে কোনো দিক দিয়ে মানায় না। তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। আপনার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আহিল আয়েশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আহিল তো ইচ্ছে করে ওসব বলেছিল। ওইসব তো প্ল্যানের একটা অংশ ছিল যা আয়েশা জানে। তারপরও কেন এমন করছে আয়েশা? আয়ু, আয়েশা, তুমি তো সবটা জানো। আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো? জানি। আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না, কিন্তু একবার ভেবে দেখুন, প্ল্যানের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি। আয়েশা প্লিজ। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এতদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করেও এসেছি। আর আপনি আপনি দিনের পর দিন আমায় সন্দেহ করে এসেছেন, অবিশ্বাস করে এসেছেন। ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার? অনেক তো সহ্য করলাম, যা করিনি তার শাস্তিও দিয়েছেন আপনি আমায়। আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে, তা আপনি এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেননি। এরপরেও আপনার সাথে সংসার করার কথা বলছেন। পারবো না আমি। যে মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেনি, সে কোনোদিন আমায় ভালোবাসেনি। চলে যান আপনি, চলে যান প্লিজ। আয়েশা কান্নায় ভেঙে পড়লো। আর আহিল আয়েশার প্রত্যেকটা কথা আহিলের মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার ফলস্বরূপ আহিলের চোখের জল। আজ শুধু আয়েশা নয়, আহিলও কাঁদছে। আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আহিলের মনেও তো একই প্রশ্নই এসেছিল। যেখানে আহিল আয়েশাকে বিশ্বাস করেনি, সেখানে সত্যি কি আহিল ভালোবেসেছিল? আজ আয়েশা সেই উত্তর দিল, না, আহিল ভালোবাসেনি। তাই আহিল আর কিছু বলল না, চুপচাপ আয়েশার ঘর থেকে বেরিয়ে গেল। আহিল আয়েশাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্কের বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে। হঠাৎই নিজের পাশে কারো উপস্থিতি টের পেল আহিল। পাশে তাকিয়ে দেখলো অঙ্কুরও বসে আছে ওর মতোই। অঙ্কুরের দিকে তাকাতে অঙ্কুর বলল, তুই এত ভাবছিস বলতো? তুই যখন থেকে বসে আছিস আমিও তখন থেকেই বসে আছি। বসে বসে মশাগুলো আমার গায়ে হাফ রক্ত শাওয়ার করে দিল, আর তোর কোনো পাত্তাই নেই। কি অঙ্কুরের কথা শেষ হওয়ার আগে আহিল অঙ্কুরকে চাপটে ধরলো। অঙ্কুর আহিলকে জড়িয়ে ধরতে বুঝলো আহিল কাঁদছে। আহিল আর আয়েশার মধ্যে যেসব ঠিক নেই তা অঙ্কুর বুঝতে পেরেছে। যখন রিয়ার বলা কথাগুলোর সময় আহিল মাথা নিচু করেছিল, আর আহিল যখন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরোয়, তখন সেটা অঙ্কুরের চোখে পড়ে। অঙ্কুর আয়েশার ঘরের দিকে এগোতেই দেখতে পেয়েছিল আয়েশা কাঁদছে। তাই অঙ্কুর আহিলের পেছনে চলে আসে। অনেকদিন পর দুই বন্ধু একসাথে হয়েছে। যে আহিলকে ছাড়া অঙ্কুর এক দণ্ডও থাকতো না। বন্ধুত্ব হওয়ার পর থেকে তাকে ছেড়ে এতদিন থেকেছে, তার ওপর আবার এত ভুল বোঝাবুঝি। আহিলকে সোজা করতেই আহিল অঙ্কুরের থেকে সরে আসে আর মাথা নিচু করে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দে অঙ্কুর। আমি তোর বোনকে ভালো রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি। শুধু কষ্ট দিয়েছি, অবিশ্বাস করেছি। কে বললো তুই আমার বোনকে ভালোবাসতে পারিসনি? তুই যদি আশুকে ভালো নাই বাসতি তাহলে ওই ছবি ভয়েসগুলো দেখা বা শোনার পর আমেরিকা থেকে এসে বিয়ে করতিস না। তুই বিয়ে করেছিস আশুকে যেন নিজের করে রাখার জন্য, যা শুধু ভালোবাসলেই মানুষ করে। না রে, যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। আমার উচিত ছিল ওকে বোঝা, ওকে বিশ্বাস করা, যার কোনোটাই আমি পারিনি। আমি ওর যোগ্য নই। আহিল, তুই তো সময় পাসনি ওকে বোঝার। তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর তুই যখন আশুকে দেখিস তোর ওকে ভালো লাগে। আস্তে আস্তে বুঝতে পারিস তুই ওকে ভালোবাসিস আশুকে। এরপর আমি জানলাম, আর তারপর আশু। যে সময়টা তোর আর আশুর একসাথে থাকা উচিত ছিল, একে অপরকে সময় দেওয়া উচিত ছিল, ঠিক সেই সময়ে এই সময় তুই আমেরিকায় চলে গেলি। আর সেখানে গিয়ে তুই যেগুলো দেখেছিস সেগুলো দেখার পর যে কেউই অবিশ্বাস করবে। হ্যাঁ, আমি মানছি তোর আশুকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল, বাট তুই তো পারতিস ওকে ভুল বুঝে অবিশ্বাস করে ছেড়ে দিতে। যখন আমরা কাউকে অবিশ্বাস করি তার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, কিন্তু তুই কি করেছিস? আশুকে নিজের সাথে বেঁধে ফেলেছিস, ওকে আগলে আগলে রেখেছিস যাতে ও তোকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে না পারে।
আহিল, এক একজনের ভালোবাসা এক এক রকম হয়, আর আশু নিজেকেও খুব ভালোভাবে জানে তোর থেকে বেশি ভালোবাসা ওকে কেউই বাঁচতে পারবে না। তাই জাগিয়ে আশুর অভিমান ভাঙা। আহিল অঙ্কুরের কথায় সাহস পেল আর অঙ্কুরকে বলল, তার জন্যই তো একটা টেরাপ্লেনের দরকার। তেরা প্ল্যান মানে? তোর বোন তো আর এত সহজে মানবে না, তাই টেরাপ্লেনের দরকার। অঙ্কুর কিছুক্ষণ ভাবলো, তারপর আহিলকে কিছু বলতে নিলে দেখলো আহিল গায়েব। উফ, এই জন্য এই দুইটার মধ্যে এত ঝামেলা, ফোন ছুটিয়ে গেল না। কিছুক্ষণের জন্য অঙ্কুর থেমে গেল। অঙ্কুরের চোখেও আজ জল। অঙ্কুর ভাবছে, আজও নিজে যেমন আহিলকে বোঝাতে পারলো, তেমন যদি ওকেও কেউ বোঝাতো, তাহলে হয়তো আজ আনিকা ওর সাথে থাকতো, ওর পাশে থাকতো। হানিকা, আমি তো তোমাকে ভালোবেসেছি, এখনো ভালোবাসি। তুমি তো জানতে আমার মাথা গরম হয়ে গেলে, আমি রেগে গেলে কি বলি না বলি তার ঠিক থাকে না। তাহলে কেন আমার আগের মাথায় কথাগুলো ধরে নিলে আর ছেড়ে চলে গেলে? আমাকে একটাই সুযোগ দিলে না তুমি ফিরে পাওয়ার। আমি যার পারছি না তোমাকে যারা থাকতে পারছি না। অঙ্কুর চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আয়শা মেঝেতে হাঁটু মুড়ে বসে রয়েছে আর নিজে নিজে বলছে, বেটা বদ, খচ্চর, গন্ডার, বিলাই, কুত্তা, ভামবিড়াল, বদর, আমেরিকান হনুমান, বিলাতি লাল মুখ পোড়া হনুমান। আমি যেতে বললাম আর চলে গেল। আহিলের বাচ্চা কাহিল, তোরে তো আমি দেখে নিব। কোথায় আমি রাগ করছি আমারে আদর করে রাগ ভাঙাবো? তা না করে আমাকে কথা শুনিয়ে চলে গেল, একবার বকাও দিল না। আপনি বলেছে দেখে ধুর ভাল লাগে না, আর কথাই বলবো না আমি। ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? ওর কি করে মনে হলো আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? আমি তো জানি আমি ওকে কতটা ভালোবাসি, ও তো আমায় কতটা ভালোবাসে আমি তো জানি। ও যেগুলো দেখেছে শুনেছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এক ভুল করতাম। আমরা সবাই একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। বেটা বদ পোলা আমার এগুলা জোর করে না বুঝিয়ে আমার কথাগুলো মেনে নিয়ে চলে গেল। অন্য সময় আমার কোনো কথা না শুনে, আর আজ দেখো আসুক বেটা বদ, বিলাতি হনুমান, আমায় নিতে ছাড়ু পিটা করো। এইসব কথা বলতে বলতে আয়শার কানে গাড়ির হর্নের আওয়াজ এলো। আয়শার মনে পড়ে গেল যখন প্রথম আহিলের সাথে ওর ঝগড়া হয়েছিল, তখন আহিল এইভাবেই ওর ব্যালকনির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আয়শার সঙ্গে সঙ্গে চোখ মুছে উঠে দাঁড়ালো আর দৌড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল। আয়শা ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলো আহিল গাড়ির ছাদে পা ভাঁজ করে ডান কোনোই হাঁটুর ওপর ভর দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আয়শাকে দেখে হাতটা গাল থেকে সরে গেল আর আহিল একটা টাসকি খেলো। এটা দেখে আয়শার হাসি পেল। আয়শা নিজেকে কন্ট্রোল করে নিল আর মনে মনে বলল, কন্ট্রোল আয়শা, কন্ট্রোল। এটা আহিলকে তোকে কাহিল করতেই হবে। রেগে মুখ ফিরিয়ে নিল আর আহিল লাফ দিয়ে নামলো আর দোকানে হাত দিয়ে দাঁড়ালো আর উঠবোস করতে শুরু করলো। আহিল সমানে উঠবোস করছে আর বলছে, আয়ু বেবি, এবার থেকে তোমার কথা না শুনলে কোনো কথা বিশ্বাস করব না। আই প্রমিস, এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আয়ু বেবি। আই শিওর আমি আর কোনোদিন তোমায় ভুল বুঝবো না। তুমি যদি সাদাকে কালো বলো আর কালোকে সাদা, সেটাও বিশ্বাস করব। ইভেন তুমি যদি বলো আমি বারাক ওবামা কিংবা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ দেখতে, সেটাও মেনে নেব। বাট ক্ষমা করে দাও প্লিজ। আয়শার তো ভীষণ হাসি পাচ্ছে এসব দেখে, কিন্তু তাও হাসছে না। একবার আহিলের দিকে তাকাচ্ছে আর একবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আহিলের শেষ কথাটা শুনে আর হাসি চেপে রাখতে পারলো না, তাই হেসে দিল। আর আহিল আয়শার হাসি দেখে স্থির ভাবে দাঁড়িয়ে গেল, কিন্তু কান থেকে হাত নামায়নি। আয়শার হাসি দেখে আহিলও হাসছে হালকা। আয়শা হাসতে আহিলের দিকে তাকালো আর আহিলকে কান থেকে হাত নামিয়ে গাড়ির ভেতর থেকে একটা লাল গোলাপ ফুলের বুকেট হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসলো আর চিৎকার করে বলতে লাগলো, I love you আয়শা, I love you a lot. Without you are can't imagine myself. I promise you are will never leave you alone. You are my soulmate. I love you forever and ever and ever. Please don't me alone.
I can't live without it. আয়শা কিছু বলতে পারছে না, সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আয়শা কি উত্তর দেবে বুঝতে পারছে না, বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে খুশির চোটে। আয়শা কিছু বলতে যাবে, ঠিক তখনই আহিল উঠে দাঁড়ালো আর দুদিকে হাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, I love you, আয়শা। আয়শা আহিলের পাগলামি দেখে হেসে পাশে তাকাতে আটকে উঠল। আয়শা শুধু বলল, আহিল। আয়শা আর কিছু বলবে তার আগেই দ্রুতগতিতে আসতে থাকা একটা গাড়ি আহিলকে মেরে দিল আর আহিল ছিটকে পড়ল। আহিলের চোখ দুটো আস্তে আস্তে বুজে আসছে। আহিল আবছা চোখে দেখতে পাচ্ছে আয়শা ওর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আহিলের সাথে গাড়ির সংঘর্ষ হওয়ার ফলে আহিল ছিটকে পড়ল অপর পাশে। মুহূর্তের মধ্যে যে এমন কিছু ঘটবে আয়শা ভাবতে পারেনি। যে আহিল ওর চোখের সামনে পাগলামি করছিল, সে আহিলের নিথর রক্তে ভেজা দেহ আয়শার চোখের সামনে রয়েছে। মুহূর্তে আহিলের শরীর রক্তে ভিজে গেছে, যা আয়শা ওখানে দাঁড়িয়ে রাস্তার আলোতে দেখতে পাচ্ছে। আয়শার চোখের সামনে যে মুহূর্তে এমন কিছু ঘটবে আয়শা ভাবতেই পারেনি। আয়শা এক পা দু পা করে পিছুতে পিছুতে দৌড়ে সিঁড়িতে নেমে গেল আর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আয়শা আস্তে আস্তে আহিলের দিকে এগিয়ে আসছে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে আয়েশার। আহিলের কাছে বসে আহিলের মাথাটা নিজের কোলে নিতে আয়েশার দু হাত রক্তে ভিজে গেল। আয়েশা আহিলকে একবার ডাকতে যেন আহিল একটা জোরে লম্বা শ্বাস নিল, যেন আয়েশার জন্যই আহিলের শ্বাসটা আটকে ছিল। আহিল ওঠো না প্লিজ। তুমি কাঁদছো কেন? আমি তো তোমার কান্নার কারণ হতে চাই না। তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসার আসলে বিশ্বাস করতে হয়, যেটা আমি করিনি। তো তোমায় না জেনে বুঝে কষ্ট দিয়েছি, তাই এটা আমার শাস্তি। তোমার থেকে আলাদা হওয়ার শাস্তি থেকে বড় শাস্তি কি হতে পারে আমার জন্য? আলাদা হবে মানেটা কি? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি তোমার যোগ্য নই আয়ুব। আমি মরে গেলে তো তুমি এমন একজনকে নিজের জীবন সঙ্গী করো যে তোমায় ভালোবাসার সাথে বিশ্বাস করবে। আর রইলো আলাদা হওয়ার কথা, সেটা তো আমি চাইলেই, কারণ তোমার মাঝে আমি। আই লাভ ইউ আয়ুব। আহিল নিজের কথা শেষ করতে পারলো না, তার আগে জ্ঞান হারালো। চোখ দুটো আস্তে আস্তে বুঝে গেল। আয়শা কান্না থামিয়ে দিল আহিলের কথা সম্পূর্ণ না করায়। আয়শা আহিলকে ডাকতে শুরু করলো, আহিল, এই তুমি কথা বলছো না কেন? আমি তোমার উপর আর রেগে নেই তো, একটু রেগে নেই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে কথা না বলো আমি আর কথা বলবো না তোমার সাথে। এই আহিল ওঠো না প্লিজ। আহিল বাবা, এটা আশুর গলা না? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো ও দৌড়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আর ও এমন আহিল বলে চিৎকার দিল কেন? কিছু হলো না তো? এই বলেই অঙ্কুর আর ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখলো আয়শা আহিলের মাথাটা কোলে নিয়ে বসে আছে আর আহিলের স্বর রক্তে ভিজে গেছে। অঙ্কুর তো এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ হয়ে গেছে। যে জায়গায় দাঁড়িয়ে ছিল ও সে জায়গাতে দাঁড়িয়ে আছে, নড়ার শক্তি পাচ্ছে না। আয়শার কাছে ওর বাবা মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আইলে? কি করে হলো এসব? কিচ্ছু হয়নি আমার আহিলের, কিচ্ছু হয়নি। ও ওর ও এক্ষুনি আমার সাথে কথা বলবে। কি হলো বলবে না বলো? তোমার আয়ু তোমায় ডাকছে। আহিল ওঠো না প্লিজ। আয়শার মা এমন ব্যাগতিক অবস্থা দেখে অঙ্কুরের খোঁজ করলো, কিন্তু অঙ্কুরকে আশেপাশে দেখতে না পেয়ে পিছনে ফিরে তাকাতে দেখলো অঙ্কুর মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আয়শার মা চিৎকার করে অঙ্কুরকে বলল, অঙ্কুর, তুই এভাবে দাঁড়িয়ে না থেকে অ্যাম্বুলেন্সকে ফোন কর। মায়ের ডাকে অঙ্কুরের হুঁশ ফিরল আর তড়িঘড়ি করে ফোন করলো। ইন নার্সিং হোম, আইসিইউর বাইরে সবাই রয়েছে, কারণ আহিল ভিতরে ওকে ডক্টর চেক করছে। এমার্জেন্সিতে ওকে ভিতরে নেওয়া হয়েছে। আরোহী আর আয়শার মা কোনো মতে আহিলের মাকে সামলাচ্ছে। আয়শার বাবা চেয়ারে বসে বারবারই আইসিইউর দিকে তাকাচ্ছেন। অঙ্কুর দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আয়শা ওর বাবার পাশেই বসে আছে। এখন আর আয়শা কাঁদছে না, শুধু আহিলের কথাগুলো ভাবছে বসে বসে।
আয়শার বাবা একবার আয়শার দিকে তাকালো, আরেকবার অঙ্কুরের দিকে। উঠে অঙ্কুরের কাছে চলে গেল, কারণ অঙ্কুর সে প্রথম থেকে চুপচাপ হয়ে রয়েছে, শখটা হয়তো নিতে পারেনি। আয়শার বাবা অঙ্কুরের পাশে দাঁড়ালো আর কাঁধে হাত রাখলো অঙ্কুরের। অঙ্কুর একটু নড়ে উঠল। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বোনের কি হবে ভাবতে পারছিস? একবার তাকে দেখ মেয়েটার অবস্থা। যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আহিল একা হাতে সবটা সামলেছে। আয়শাকে ওর মাকে শক্ত করেছে আর আমাকে ভরসা দিয়ে গেছে। আজ যখন আহিলের পরিবারের তোকে প্রয়োজন তখন তোকেও তো ওদের পাশে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। এরকম কেন হলো বাবা? সব তো ঠিকই ছিল, তাহলে আবার কেন উল্টা পাল্টা হয়ে গেল? আহিলু কি আনিকার মতো আমি ছেড়ে চলে যাবে? না, কিচ্ছু হবে না আহিলের, তুই দেখিস। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এলো আর সবাই ডক্টরের কাছে চলে গেল, কিন্তু ডক্টরের মুখ দেখে অঙ্কুরের বুকটা কেমন যেন ধক করে উঠলো। তবুও নিজেকে শক্ত করে বলল, ডক্টর, আহিল কেমন আছে? ও ঠিক আছে তো? আই এম সরি, হি ইজ নো মোর। অঙ্কুর এক কদম পিছিয়ে গেল কথাটা শুনে। ডক্টর আবার বলল, হি ইজ ইন কোমা। মাথায় গুরুতর চোট পেয়েছেন উনি, তাই কোমায় চলে গেছেন। আর কোমায় যাওয়া ব্যক্তিরা মৃত ব্যক্তির সমান, কারণ কবে জ্ঞান ফিরবে বা আদৌ জ্ঞান ফিরবে কিনা আমরা জানি না। তার মধ্যে মাথায় যেহেতু চোট পেয়েছে, তাই যদি ব্রেনে ব্লিডিং হয় তাহলে তো আর কোনো আশা থাকবে না। আই এম সরি। না। আয়শা পেছন দিয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলেই পিছন থেকে জ্যাক আয়শাকে ধরে নিল। জ্যাকের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসতে না আসতে যে এমন কথা শুনতে হবে জ্যাক তার স্বপ্নেও ভাবতে পারেনি। ডক্টর বলল, ওনাকে একটা কেবিনে গিয়ে শুয়ে দিন। হয়তো এত বড় শক মেনে নিতে পারেননি, আমাকে যেতে হবে। আয়শাকে জ্যাক কোলে করে নিয়ে একটা কেবিনে শুয়ে দিল। এদিকে আহিলের মায়েরও অবস্থা ভালো না। আয়শাকে যে কেবিনে রেখেছে সেই কেবিনে আহিলকে যে ডক্টর চেক করছেন মিস্টার মুখার্জি, সে প্রবেশ করলো আয়শাকে চেক আপ করতে। সেই কেবিনে সবাই রয়েছে। যা বলছিলাম, এত বড় শকটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই। ডক্টর রাহিল? হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই তো আমি এসেছি। কি ইনফরমেশন ডক্টর? পেশেন্টের ব্রেন ব্লাড হচ্ছে, এটা যদি বেড়ে যায় তাহলে উনি মারা যাবে। আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি, কারণ পেশেন্ট মেডিসিন রেসপন্স করছে না। তাহলে কি আর আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি উপায়? অপারেশন। কিসের অপারেশন? ব্রেনের অপারেশন। যেহেতু ওনার মাথায় চোট পেয়েছেন, তাই এই অপারেশনটা করালে ওনার ব্লাডটা বন্ধ হতে পারে। 20% চান্স পেশেন্টের রিকভারি করার, 20% চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার। আর বাকি 60%? মেমোরি লস। ওনার যদি মেমোরি লস হয় তাহলে ওনার কিছু মনে থাকবে না, কিচ্ছু না। না, কোনো দরকার নেই অপারেশনের। আমার ছেলে যদি আমায় চিনতেই না পারে তখন কি লাভ? দেখুন, আমি মানছি ডিসিশন নেওয়াটা টাফ, তবুও একবার ভেবে দেখুন। যদি অপারেশন না করা হয় এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারবো না। আর 20% চান্স যেমন সাকসেসফুল হওয়ার তেমন আনসাকসেসফুল হওয়ার চান্সও 20%। আর মেমোরি লস মানে তো এই না যে কোনোদিন ওনার মেমোরি ফিরবে না। চেষ্টা করলে ওনার মেমোরি ব্যাকআপ করতে পারে, তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে। অপারেশন হবে ডক্টর? আয়শা আস্তে করে উঠে বসলো। এসব তুই কি বলছিস মা? আহিল তো মরেও যেতে পারে। অপারেশনটা না হলে তো ও মরে যাবে। অপারেশনটা হলে যাও ক্ষীণ আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার। অপারেশন না হলে সেটাও তো থাকবে না। ওর যদি মেমোরি লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর। অন্তত ওকে দেখতে তো পাবো। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে আসছি, সেটাতে আপনাদের সাইন করলেই আমরা কাজ অপারেশন করব। দেরি করতে চাই না আমরা। ঠিক আছে, আমরা রাজি। আহিলের মা বন্ড পেপারে সাইন করে দেওয়ার পর আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আর কিছুক্ষণ পরে ওটির লাইট জ্বলে ওঠে। আহিলের মা আরোহীর কাঁধে মাথা রেখে চোখে জল ফেলছে। জ্যাক আরোহীর পাশে বসে আছে, হাঁটুতে ভর দিয়ে। আয়শার বাবা মা দুজনেই চুপচাপ রয়েছেন। আর অঙ্কুর পায়চারি করছে আর বারবার ওটির লাইটের দিকে তাকাচ্ছে। আর আয়শা চোখ বন্ধ করে শুধু ভগবানের কাছে প্রার্থনা করছে। আফটার 2 hours
ওটির লাইট অফ হয়ে গেল আর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর বেরিয়ে আসতে সবাই বসা থেকে উঠে ডক্টরের কাছে চলে গেল। আয়শাও চোখ খুললো আর সবার পিছনে দাঁড়িয়ে রইল। ওর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে। কি খবর আসবে এটা ভেবে আহিলের যদি কিছু হয়ে যায় ও যে শেষ হয়ে যাবে। ডক্টর চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু ওনার মেমোরি লস হয়েছে কিনা তা আমরা এখনো জানতে পারিনি। ওনার জ্ঞান ফিরলে জানা যাবে। পেশেন্টের জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন। ভাইয়ার জ্ঞান কখন ফিরবে? এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার ওপর। আমার যতদূর মনে হয় 24 ঘন্টা তো লাগবেই। আমরা ওনাকে কেবিনে দিয়ে দিব, বাট এখন দেখা করতে পারবেন না। জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাঙ্কস বলার কিছু নেই, এটা আমার তো কর্তব্য। থ্যাংক ইউ জানান ভগবানকে আর পেশেন্ট ওয়াইফকে। উনি যদি এই টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। ডক্টর চলে গেলে আহিলের মা গিয়ে আয়শাকে জড়িয়ে ধরে, তারপর অঙ্কুরও। আসো, আজকে তুই, আরোহী আর আন্টি, বাবা মা সবাই এখনই বাড়ি যাবে। এখানে আমি আর জ্যাক স্ট্রেট করব। ইয়া, অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দেব, তারপর এখানে চলে আসব। না, আমি এখানেই থাকবো। আমি বারণ করেছি একবার। আমি বরং থেকে জ্যাকের দিকে তাকাতে আরোহী চুপ হয়ে গেল জ্যাকের মুখভঙ্গি আর চোখ দেখে। ওকে সবাই চলো, আমি ড্রপ করে দেব। দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল। আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়শা আর আহিলের মাকে গাড়ি থেকে নেমে গেল। আরোহী ঘুমিয়ে পড়ে। জ্যাক আয়শার দিকে তাকাতেই, তুমি নিয়ে আসো ওকে। জ্যাক একবার ঘুমন্তে আরোহীর দিকে তাকালো আর হাসলো। তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল। বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজাটা বন্ধ করে হাঁটা ধরলো আরোহীর রুমের দিকে। মাঝে আরোহী একটু নড়ে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছে। আরোহীকে শুয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলকে তাকিয়ে আছে। অনেকদিন আগে তো আহিল তোমার ছবি দিয়েছিল, তখনই তোমাকে নিজের অজান্তে মন দিয়ে ফেলেছি। তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম, তোমার ভয়েস আমাকে ঘায়েল করেছিল। ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। জানি না তোমাকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারবো কিনা, তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো তখন বলছি, আই লাভ ইউ আরোহী, আই রিয়েলি লাভ ইউ। মেবি তুমি অন্য কাউকে ভালোবাসো, ওরে লাইক করো, বাট আমি তোমায় কোনোদিন সামনাসামনি এটা বলতে পারবো না। আজ আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না। এই কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে আর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতে নিলেই আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠাতে না দিয়ে জ্যাকের কানে কানে বলল, আই লাভ ইউ টু মিস্টার আমেরিকা অ্যান্ড অলসো মিস্টার ভিতুরাম। জ্যাক তো পুরো হা হয়ে রয়েছে ঘটনা চক্রে, আর আরোহী মিটিমিটি হাসছে। জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুড়ি বাজালো। আর জ্যাক জিজ্ঞাসা করলো, তুমি তো ঘুমিয়েছিলে তাহলে? তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখনই ঘুম ভেঙে গিয়েছিল আমার। জ্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না, তাই কাচুমাচু মুখ করে মাথা চুলকলো। আর আরোহী বলল, এবার আপনি যান, ভাইয়ার কাছে থাকতে হবে তো নাকি? আমি আসছি। ভাইয়ার খবর দিও প্লিজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি ভিতুরাম নই। সে তো দেখতেই পেলাম। সামান্য প্রপোজ করতে ভয় পাও? ভয় প্রপোজ করতে নয়, ভয়টা তোমাকে হারানোর, যেটা আমি চাই না। তাছাড়া ইউনো, আমি কত মেয়ের প্রপোজাল পেয়েছি। তাহলে আমার কাছে কেন এসেছো? যাও না, যাও ওই হুবু চুনিদের কাছে যাও। না বউ, আমার তোমাকেই পছন্দ। কথাটা বলে টুপ করে গালে একটা চুম্বু দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল আরোহী। জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল। আহিলের জ্ঞান 24 ঘন্টা পর ফিরেছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি ওকে। একদিন বাদে দুদিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করছে এবং কথাও বলতে পারছে।
তাই ডক্টর অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল। আয়শা তো ছটফট করছিল এই খবরটা শোনার জন্য। যেমন খাঁচায় বন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করে, তেমন আয়শার মনটাও আহিলকে দেখার জন্য ছটফট করছে। আয়শা আর এক মুহূর্ত দেরি করেনি, আরোহী আর আহিলের মাকে সঙ্গে নিয়ে রওনা দিয়ে দিয়েছে নার্সিং হোমের উদ্দেশ্যে। ইন নার্সিং হোম আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আহিল ঘুমিয়ে আছে। ডক্টর আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আহিল চোখ মেলে তাকালো আর ডক্টর জিজ্ঞেস করলো আহিলকে, কি মিস্টার আহিল, এখন কেমন লাগছে? ফিলিং বেটার? ইয়েস ডক্টর। আহিলের মাথায় ব্যান্ডেজ করা, পায়েও ব্যান্ডেজ আছে, কিন্তু চাদর দিয়ে ঢাকা থাকায় দেখা যাচ্ছে না। হাতেও চোট লেগেছে সামান্য জায়গায়, তাই সেখানেও ব্যান্ডেজ করা। আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে। এইসব দেখে আয়েশার মনটাও কেমন ছ্যাত করে উঠল, কিন্তু মনের ভিতর ভয়টা যেন এখন বেশি উকিয়ে দিচ্ছে। যদিও আহিল ওকে ভুলে যায় তখন। এসব ভাবতে ভাবতে আহিল আয়েশার ভাবনা ছেদ পড়ল ডক্টরের কথায়। মিস্টার আহিল, দেখুন আপনার বাড়ির সবাই এসেছে। আহিল কিছুটা কপাল কুঁচকাল, তাই সবাই ভয় পেয়ে গেল। আয়েশা চুপচাপ চোখ বুজে রয়েছে। আয়ু। আয়েশা হুট করে চোখ খুলল, নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না। আয়েশা তাই কোনো সারা শব্দ পায়নি আহিলের ডাকের। এদিকে সবাই একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো, এই ভেবে যে আহিলের সবটা মনে আছে। থ্যাংক গড, আপনার সবকিছু মনে আছে। নাও, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে। ডক্টর বেরিয়ে গেলে আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে, আর অঙ্কুর বলে, কেমন আছিস এখন? বেঁচে গেছি এটাই তো ভাবতে পারছি না। আহিল বাজে কথা রাখ আর বল, এখন কেমন ফিল করছিস? মাচ বেটার। আহিল একটু মাথাটা হেলাতে দেখলো অঙ্কুরের পেছনে দাঁড়িয়ে আয়শা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের চোখের জল মুছে বারবার। আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগে আরোহী বলে উঠল, হ্যাঁ দা ভাই, কি করে হলো এমনটা? আহা, এখন এসব কথা না বললেই নয়। এসব কথা পরে হবে, আগে আহিলকে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরতে দে। অঙ্কুর, তোর বোন কি তোর পিছনেই দাঁড়িয়ে থাকবে? এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে, নাকি আমি মরে গেছি তার কাছে? আহিল অভিমানের সুরে কথাটা বলল। আয়শাকে আর কে রাখে? অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। এখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়শার। ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আহিলকেও ফিরে পেয়েছে। আয়শার এমন কাণ্ড থেকে আহিল আলতো করে হাতটা আয়শার পিঠে রাখলো। হাতে স্যালাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে, তাতে কি? আয়শাকে ফিরে পাওয়ার সুখের কাছে এ ব্যথা কিছুই না। আয়শা এখনো কাঁদছে, এই জন্য নিজের থুতনি আয়শার কাঁধে রেখে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আর কত কাঁদবে আয়ু? আমি ঠিক আছি, আর এখানে শুধু তুমি আমি নেই, বাকি সবাই আছে। আয়শা আহিলের কথা শুনতে ঝট করে আহিলকে ছেড়ে এদিকে সবাই ওদেরকে দেখে মিটিমিটি করে হাসছে। আয়শা এদিক ওদিক তাকিয়ে দেখলো আয়শার বাবা কোথাও নেই। মা, বাবা কোথায়? এখানেই তো। ও মা, সে কি, কই গেল? এখনই তো এখানে ছিল। সেটাই তো, বাবা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি এখানে। আয়শার বাবার কণ্ঠ শুনে পিছনে দরজার দিকে তাকাতেই সবাই আটকে উঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায়, আর আহিল এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আহিল, কারণ আয়শার বাবা একা আসেনি। ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল। ওড়নাটা সেভাবেই রয়েছে। মেয়েটি আর কেউ নয়, আহিলের দিদি আর অঙ্কুরের স্ত্রী আনিকা। আয়শার বাবা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আনিকাকে ভেতরে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। আর আনিকা আস্তে আস্তে অঙ্কুরের দিকে এগিয়ে গিয়ে আহিলের দিকে তাকাতে আয়শা উঠে গেল। আর আনিকা সেই দেখে আহিলের পাশে গিয়ে বসলো আর আহিলের গালে হাত ছুঁয়ে বলল, কেমন আছিস ভাই? আহিল কিছু বলছে না,
শুধু একভাবে তাকিয়ে আছে আনিকার দিকে, চোখ দিয়ে সমানে জল পড়ছে। আহিল আনিকাকে যে হাত দিয়ে ওর গাল ছুঁয়ে রয়েছে সেদিকে তাকালো, আর হাতের দিকে তাকিয়ে চোখ বুঝতেই মনে পড়ে গেল আনিকা তো মরে গিয়েছিল। সঙ্গে সঙ্গে নিজের চোখ খুলে আনিকাকে প্রশ্ন করলো, এটা কি করে সম্ভব? আমার দি তো। আহিলকে থামিয়ে দিয়ে আয়েশার বাবা বললেন, মারা যায়নি আহিল, তোমার দিদি আনিকা মারা যায়নি, এটা শুধু একটা সল ছিল। মানে কি বলছোটা কি বাবা তুমি এসব? তুমি যদি সব জেনেই থাকতে তাহলে আমাদের কেন বললে না? আমার দা ভাইকে কেন বললে না? তুমি একবার দেখো দা ভাইয়ের অবস্থাটা। অঙ্কুরের দিকে ইশারা করে বলল, অতটা সহজ ছিল না রে মা সবকিছু। আনিকাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি। রিক ওকে মারতে চেয়েছিল আর আমি নিশ্চিত আহিলকেও ওই মারতে চেয়েছে। হ্যাঁ বাবা। মানে আয়ুব, তুমি দেখছো ঝিককে? আমি যখন গাড়িটার দিকে তাকিয়েছিলাম তখনই বুঝেছিলাম ওটা রিকের গাড়ি, কারণ সেদিন মলের পেছনে যখন দেখা হয়েছিল আমাদের, তখনও আমাকে বলেছিল ওটা ওর গাড়ি। যেদিন আনিকা ছাদ থেকে পড়ে যায় আর নার্সিংহোমে ভর্তি থাকে, সেদিন আমি আর অঙ্কুর আনিকাকে দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎই আমার মনে পড়ে আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, সেটা বলতে আমি কথা বলতে যাই আর অঙ্কুরকে বাড়ি চলে যেতে বলি। আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখনই শুনে রিক ফোনে কথা বলছে। কিছুটা কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ওর প্রাণের কথা শুনতে পাই। ও বলছিল, হ্যাঁ আমি রেডি আনিকাকে মারার জন্য, কিন্তু তোদের কাজটা মনে আছে তো? সিসিটিভি ক্যামেরাটা এক্ষুনি অফ করো, তারপর আমি কেবিনে ঢুকবো। এতে শুধু দেখা যাবে লাস্ট অঙ্কুর গেছিল। আমি এই শুনে কিছুটা ঘাবড়ে যাই। কি করবো ভেবে না পেয়ে ডক্টরের কাছে যাই, আর সবটা বলাতে উনি বলেন পুলিশকে কল করতে। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভেবে আমি আর ডক্টর চুপচাপ আনিকার কেবিনের কাছে যাই। আর বাইরে থেকে দেখে রিক আনিকার অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে। রিক বেরিয়ে আসবে ঠিক ওই সময় আমরা সরে যাই দরজার সামনে থেকে, আর ও চলে যাওয়ার পর কেবিনে গিয়ে অক্সিজেন মাস্কটা আবার লাগিয়ে দেই। এরপর যখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করি তখন দেখি সত্যি কোনো কিছুই রেকর্ড হয়নি। রিকের যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কেবিনে ঢোকায় সেটাও রেকর্ড হয়নি। আমি কিছু বলিনি, সেদিন চুপচাপ বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিক কেন করেছে এমন। আনিকা মরেনি এটা জানতে পারলে তো আবার চেষ্টা করবো ওকে মারার, তাই তখনই আমার মাথায় আসে যে আমি আনিকাকে লুকিয়ে রাখবো। কিন্তু এটা কি করে সম্ভব? ডক্টর তো বলেছিল যে দি আর বেঁচে নেই। সেটা তো ডক্টর তোমার বেলা তো বলেছিল আহিল। আসলে আমি ডক্টরকে বলেছিলাম ওটা বলতে। আমাকে সেদিন রাতে ডক্টর জানায় যে আনিকা জ্ঞান ফিরে গেছে, এবার আর ওর অক্সিজেন বা কিছুর অতটা প্রয়োজন হবে না। তখন ওভাবে অক্সিজেন মাস্ক খোলার কারণে আনিকা রেসপন্স করতে পেরেছে, আর এটা একটা মিরাক্কেল। অবশ্যই এমনটা না হলেও আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করে আনিকাকে লুকিয়ে রাখতাম। আমি ডক্টরকে ফোন করে বলি যাতে সকালবেলা তোমাদের সবাইকে ডক্টর বলে যে আনিকা মারা গেছে। আমার কথা মতো ডক্টর এমনই বলে তোমাদের, আর আমার সুবিধা হয় যখন আইল সেই কথাটা শুনে সেন্সলেস হয়, আর শেষকৃত্যের সময় আমি আনিকাকে সরিয়ে দিই। কিন্তু আয়েশা, আরোহী আর আন্টি তো ছিল, তাহলে কি করে আনিকাকে সরালে তুমি? আমার সাহায্যে। মম, তুমিও? হ্যাঁ, আমি যদি না জানতাম তাহলে আনিকাকে বাঁচানো সম্ভব হতো না। শেষকৃত্যের সময় আয়েশাকে আমি তোর অসুস্থতার বাহানা করে তোর কাছে পাঠিয়ে দিই, আর আমাদের কোনো আত্মীয় স্বজনদেরও রাখি না আনিকাকে চুল্লিতে দেওয়ার সময়। ওই দিক দিয়ে আয়েশার বাবা অঙ্কুরকে সরিয়ে দিয়ে যায় কিছুক্ষণের জন্য, আর সেই মুহূর্তে আমি আর আরোহী আনিকাকে সরিয়ে দিয়ে ডক্টরকে বলে দিই যাতে অন্য ডেড বডি আনিকার জায়গায় শুইয়ে দেয়। এই পুরো প্ল্যানটা সে যেদিন রাতে আনিকার জ্ঞান ফিরেছিল সেই দিনই আয়েশার বাবা আমায় জানায়, আর আমিও সায় দিই ব্যাপারটাতে। শুধু তুমি না, আরও তো জানতো। আমায় কেন জানালো না মম? আমি কি দোষ করেছিলাম? আহিল, আমিও হয়তো অনেক বড় দোষ করেছিলাম, তাই আমাকেও জানানো হয়নি। অভিমানের সুরে আনিকার দিকে ছলছল চোখে তাকিয়ে, এমনটা নয় ভাইয়া, আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যখন জ্ঞান ফিরলো তখনই তুমি আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে। আর আঙ্কেলও ফোন করে বললো যাতে আমরা কিছু না জানাই এখনই। ভাইয়াকে জানালে অঙ্কুর ভাইয়া জানতো, আর অঙ্কুর ভাইয়া জানলে রিক,
তাই আমরা কেউ রিস্ক নিতে পারিনি। ভাই, তুই আমার উপর রেগে আছিস? তোকে ফিরে পেয়েছি, এইটাই অনেক আমার কাছে। ভাবতে পারিনি তোকে ফিরে পাবো দি। আনিকা আহিলকে জড়িয়ে ধরলো, আর আহিলও মোটামুটি জড়িয়ে ধরলো, কিন্তু হাতে ক্যানোলা লাগানো থাকা একটু ব্যথা লাগছে। আনিকা আহিলকে ছাড়তেই আয়েশা ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আনিকা বৌদি কোথায় ছিল এতদিন? আরোহী, আয়েশার বাবা আর আহিলের মা একে অপরের দিকে মুচকি হাসলো, আর আনিকাও আয়েশার দিকে এগিয়ে হাসলো। আর চোখে তাকালো অঙ্কুরের দিকে। অঙ্কুর মুখ ফিরিয়ে নিল। আনিকা খুব ভালোভাবে বুঝতে পারছে অঙ্কুরের অভিমান হয়েছে। শুধু অভিমান না, অভিমানের পাহাড় জন্মেছে। কেনই বা জন্মাবে না? প্রায় কয়েক বছর আনিকাকে ছাড়া রয়েছে ও। কি হলো, তোমরা এমন হাসছো কেন? আয়েশা, তোর মনে আছে তোকে একটা ঘরে যেতে আমি বারণ করেছিলাম? হ্যাঁ, ওই তো। তার মানে এতদিন বৌদি তোমাদের বাড়িতেই ছিল? হোয়াট? মানেটা কি? ওকে আমি নিজের কাছেই রেখেছিলাম। ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেকদিন সময় লেগেছিল। লাগবে নাই বা কেন? কেউ যদি এভাবে ওকে মারার চেষ্টা করে তো এমনটাই হবে। কিন্তু বৌদি, তুমি ছাদ থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? আনিকা আয়েশার প্রশ্ন শুনে করুণ চোখে অঙ্কুরের দিকে তাকায়, আর দেখে অঙ্কুর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আনিকা চোখ সরিয়ে নিয়ে আয়েশার দিকে তাকায় আর বলে, আমি ইচ্ছে করে ঝাঁপ দিইনি রে বোন। কি? হ্যাঁ বৌমনি, দিভাই ইচ্ছে করে এমন কিছু করেনি। দিভাইকে ধাক্কা মেরেছিল কেবলজন। দিভাই সুস্থ হওয়ার পরেই আমাদের বলেছে। কে ধাক্কা দিয়েছে? চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে বলে, তুই শান্ত হ। আনিকা দেখতে পাইনি মুখটা। মুখে মাস্ক ছিল, আমি দেখতে পাইনি তাই। এতক্ষণ ধরে এত কিছু কথা হলো, কিন্তু আহিল কোনো কথা বলল না। আর জ্যাকও না। জ্যাকের তো অবস্থা খারাপ। জ্যাক মাথায় হাত দিয়ে ধপ করে আহিলের পায়ের কাছে বসে পড়ল, আর সেই আরোহী ফিক করে হেসে দিল। কি হলো তোমার বাবা? बाबा रे बाबा, এত প্ল্যানিং স্যার के ऊपर से जा रहा है रे বাবা। কেউ একে অ্যাসাইলামে পাঠাও। এই আহিল, তুই কি ভাবছিস রে? তোরও আমার মতো অবস্থা নাকি? আহিল, তোর মাথায় কি চলছে বলতো? কি প্ল্যান করছিস তুই? আহিল প্ল্যান করছে। আহিল প্রত্যুত্তরে শুধু বাঁকা হাসলো, আর সবার দিকে তাকিয়ে হাতের নখগুলো পর্যবেক্ষণ করতে করতে বলল, গেম ইজ অন। আহিল রিক্স নিয়ে ডক্টরকে বলে সেদিনই ডিসচার্জ নিয়ে নিল আর বাড়ি ফিরে এলো, কিন্তু নিজের বাড়িতে না, আয়েশাদের বাড়িতে। আয়েশাদের বাড়িতে এখন কোনো গার্ড নেই, তাই আহিল ঠিক করেছে ও বাড়িতেই থাকবে। আর আরোহী, আহিলের মা, জ্যাক, এরা সবাই আহিলের বাড়িতে। অঙ্কুর বারণ করেছিল আহিলকে এতটা রিক্স নিতে, কিন্তু আহিল তো আহিলই, শোনেনি কথা। বাড়ি ফেরার সময় সারা রাস্তায় আনিকা অঙ্কুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অঙ্কুর সে সুযোগ দেয়নি। তাই বাড়ি ফিরে আহিলের সাথে দেখা করে অঙ্কুরের ঘরের দিকে পা বাড়ায়। আজ অনেকদিন পর আনিকা এই বাড়িতে পা রেখেছে। সময় অনেকটা কেটে গেল, সবকিছু একরকম রয়েছে। আনিকা ভয়ে ভয়ে অঙ্কুরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখলো অঙ্কুর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। আনিকা মনে মনে হাসলো, কারণ অঙ্কুরের এটা পুরনো স্বভাব, কোথাও থেকে এসে শাওয়ার নেবে, সে যতই শীতকাল হোক না কেন, কোনো সময় এটা বাদ যায় না। আনিকা চুপ করে দাঁড়িয়ে অঙ্কুরকে দেখছে। আজ কতদিন পর অঙ্কুরকে দেখছে ও। এসবের মধ্যে অঙ্কুরের ডাকে আনিকার ঘোর কাটলো। কি বলতে চাও? ওরম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আসলে এই 1 মিনিট, আমি চোর। ওরকম লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন চোরটা হলে? দেখেছিলাম। কোথায়? তো কে করেছিলে? আমি কিছু বলতে চাই। তাড়াতাড়ি বলো, আবার সময় নেই। কি এমন রাজকার্যে যাবে? হ্যাঁ, সেটা জেনে তোমার লাভ নেই। তুমি তোমার কথাটা বলো আর বেরিয়ে যাও, একা থাকতে দাও আমায়। অঙ্কুর এত সময় আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে কথা বলছিল, আনিকার দিকে ফিরেও তাকায়নি। আনিকা প্রথম থেকে কিছু না বললেও শেষের কথাটা শুনে খুব কষ্ট পেল। নিজের অজান্তেই চোখের জল চলে এলো।
এদিকে আয়না দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছে অঙ্কুর। কেন যাব আমি? এটা তো আমারও ঘর। রিয়েলি? এতদিন কোথায় ছিল তোমার এই ঘর? নিজের বাড়িতেই তো ছিলে, একবারও জানানোর প্রয়োজন মনে করোনি তোমরা। আড়ালে এত কিছু করে গেছো আর আমি শুধু শুধু ভিতরে ভিতরে কষ্ট পেয়ে গেছি, প্রতিটা মুহূর্তেই শেষ হয়ে গেছি এই ভেবে যে তোমাকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি, মা, আহিল আর আয়েশা বাদে সবাই জানে, আর আমরা জানি না। আমি তোমার হাজবেন্ড হয়ে জানি না। কেন বলতে পারো কি দোষ করেছিলাম আমি যে এই সব কিছু আমি জানতে পারলাম না? নাকি অধিকারটা অন্য কাউকে দিয়ে দিয়েছো এত দূরে? প্রচন্ড রেগে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। অঙ্কুর, কি বলছো তুমি এসব? ভুল কিছু বলেছে বলে তো মনে হয় না। হ্যাঁ, ভুল বলছো। তুমি এভাবে আমার কথা না শুনে এত কথা বলতে পারো না। আমার কথাটা বলা হয়ে গেলেই আমি চলে যাব, ডিস্টার্ব করবো না তোমায়। আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিন লাগে। সুস্থ হওয়ার পরপরই তোমাকে আর ভাইকে প্রথম খুঁজি আর দেখা করতে চাই, কিন্তু মাকে সেটা বলতেই মা আমাকে বলে যে বাবা নাকি অনেক আগেই ফোন করে বলেছে যে আমি যেন তোমাদের বাড়ি না আসি। কারণটা হলো রিক। আমাকে মা বলল ওই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি রিক কিছু একটা করেছিল, তাই বাবা তোমাকে আর আয়েশাকে জানাতে পারেনি। আর মাও ভাইকে কিছু জানায়নি, কারণ ভাই জানলেই এ দেশে চলে আসবে আর রাগের মাথায় কি করে বসবে, হিতে বিপরীত হয়ে যাবে। এটাই বলার ছিল আমার, যে শুধু তুমি নও, আমিও প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি। আহিল বাড়ি ফিরেছে, তারপরেও আমি ওর কাছে যেতে পারিনি, আয়েশার কাছে যেতে পারিনি। এতটা কাছে থেকেও বহু দূরে ছিলাম আমি। আনিকা চোখ মুছে পিছন ফিরে চলে যেতে নিলেই অঙ্কুর আনিকার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর এক হাত কোমরে জড়িয়ে ধরে দাঁড়ায়। আনিকা অঙ্কুরের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নেয়, আর অঙ্কুর এক হাত আনিকার গালে রেখে মাথাটা উঁচু করে কপালে ঠেকিয়ে বলতে থাকে, সরি আনু, তুমি জানো না যখন শুনেছিলাম তুমি আর নেই আমার কি অবস্থা হয়েছিল। মনে হয়েছিল নিজের দোষে তোমাকে হারিয়ে ফেললাম, আর কোনোদিন তো তোমায় ফিরে পাবো না। আনিকা চোখ বুঝে বুঝতে পারছে অঙ্কুর কাঁদছে, তার জন্য ওর কথাগুলো কেঁপে কেঁপে যাচ্ছে। আনিকা চোখ খুলে দেখলো অঙ্কুর চোখ বুজে রয়েছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আনিকা চোখটা মুছিয়ে দিল অঙ্কুরের আর জড়িয়ে ধরে অঙ্কুরকে বলল, আই মিস ইউ সো মাচ। আই অলসো। প্রমিস করো আর কোনোদিন এভাবে ছেড়ে যাবে না। নো, নেভার। অঙ্কুর আনিকাকে সামনে এনে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার জড়িয়ে ধরলো, আর আনিকা জিজ্ঞেস করলো, অঙ্কুর, রিক কেন এমন করছে? আর কি এমন করেছিল যে বাবা আমায় তোমাদের কাছে আসতে দিল না, এভাবে লুকিয়ে রাখলো? রিক কিসের জন্য এমন করেছে তা আমারও অজানা, কিন্তু তুমি তো জানো ওর আর আমাদের কি সম্পর্ক। ও তো তোমার কাকার ছেলে। ও শুধু তোমাকে মারতে চায়নি, আহিল আর আয়েশার মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। আর তোমার যাওয়ার পর রিক আমাদের প্রপার্টি অফিস সবকিছু নিজের নামে করে নেয়, ঠকিয়ে আর আমাদেরকে পুরোপুরি নজর বন্দি করে রাখে, যাতে কাউকে কিছু না জানাতে পারে। আনিকা অঙ্কুরের থেকে নিজেকে ছাড়িয়ে, আয়েশা আর ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে মানে? ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। এরপর অঙ্কুর সবকিছু বলল আনিকাকে, শুরু থেকে আহিলের বিদেশ থেকে ফিরে আয়েশাকে হুট করে বিয়ে করা, তারপর আহিলের সব সত্যি জানা, সবকিছু। ওহ, তার মানে আমাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাতেও রিকের হাত থাকতে পারে। আনিকার কথাটা শুনে অঙ্কুর অবাক হয়ে চমকে আনিকার দিকে তাকালো, আর আনিকা বলল, হতেই পারে অঙ্কুর, তুমি আমাকে ভুল বোঝনি, বাট আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই আমাদের ঝগড়াও হয়, কিন্তু সেটা সামান্য, সব ঠিকও হয়ে যেত। রিক ফেল হচ্ছিল নিজের প্ল্যানে, আর তাই আমাকে মারতে চেয়েছিল মেবি। বাট এতে ওর লাভটা কি? কেন করছে সব? লাভ তো নিশ্চয়ই আছে, কেউ শুধু শুধু এসব করবে না। মেবি তোমাদের প্রপার্টির জন্য এই পুরো প্ল্যানটা। এই অঙ্কুর আনিকার ছোটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। থাক না এখন এসব কথা। আনিকাকে নিজের কাছে টেনে বলল, এতদিন পর তোমায় নিজের কাছে পেয়েছি, এসব কথা নিয়ে কোনো আলোচনা নয়, এই সময়টা শুধু আমাদের।
আনিকার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে। আনিকা এতদিন পর অঙ্কুরের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে, ঠোঁটগুলো কাঁপছে আনিকার। আনিকা শক্ত করে অঙ্কুরের হাত খামছে ধরলো। অঙ্কুর বুঝতে পারলো আনিকা সম্মতি দিয়েছে, তাই আনিকার কপালে আলতো করে চুমু দিল। তারপর দুগালে দুটো চুমু দিয়ে আনিকার ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট জোড়া নিজে ঠোঁটের ভাঁজি নিয়ে নিল। আয়েশা আহিলের পাশে বসে আহিলের চুলে বিলি কেটে দিচ্ছে, আর আহিল চুপচাপ শুয়ে আছে চোখ বুজে। আয়েশা ভেবেছে আহিল ঘুমিয়ে পড়েছে, তাই আয়েশা আলতো করে আহিলের কপালে চুমু দিল, আর সঙ্গে সঙ্গে আহিল চোখ খুলতেই আয়েশা চমকে গেল। এই তুমি ঘুমাওনি? না, এত সুন্দর একটা চুমু পেলাম, শালা আগে জানলে এত খাটতাম নাকি। আহিল প্লিজ এসব বাজে কথা বন্ধ করো তুমি। আচ্ছা সরি, আর বলছি না, বাট চুমুটা কপালে কেন দিলে গো? এই দিয়েছি ভাগ্য ভালো, এছাড়া কোথায় দিব? এইখানে। আয়েশা আহিলের ঠোঁটের দিকে এগিয়ে গেল। ওদের দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে। তখনই আয়েশা আহিলের নাকের মধ্যে একটা আলতো করে কামড় দিয়ে উঠে দৌড় দিল। আমার নাক। নাক ডলতে ডলতে বলল, এটা কিন্তু চিটিং। বেশ করেছে। এই বলে বুড়ো আঙ্গুল আর জিভ দেখিয়ে চলে গেল। আজ ধরতে পারছি না বলে আপনারটাই মাইগা। এরপর বেশ কিছুদিন চলে গেছে। আয়েশা আহিলকেও এই কদিনে বেশ যত্ন করেছে, সেবা করেছে, যার জন্য আহিল প্রায় সুস্থ হয়ে উঠেছে। কিন্তু পাটা পুরোপুরি ঠিক হয়নি, হাঁটতে এখনো কষ্ট হয় সামান্য। আয়েশা এই কয়েকদিন আহিলকে বেশ জ্বালিয়েছে, কিন্তু কাছে আসেনি। ইদানিং আয়েশা একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আহিলের থেকে। আহিল কিছু বলতে গেলে এড়িয়ে যাচ্ছে, কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু আহিল আসলেই ফোন রেখে দিচ্ছে। আর আহিল কিছু জানতে চাইলে বলছে এমনি বান্ধবী ফোন করেছে। আহিলের খটকা লাগতে শুরু করেছে, কিন্তু চুপ করেই আছে। একবার যে ভুল করেছে দ্বিতীয়বার সে ভুল করবে না সে। কিছুদিন পরে এখন আহিল হাঁটতে পারছে, অসুবিধা হচ্ছে না। তবুও ডক্টর বলেছেন একটু কম হাঁটাচলা করতে। আহিল শুধু এই কয়েকদিনে আয়েশাকে পর্যবেক্ষণ করে চলেছে। আয়েশা সত্যি ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? উত্তরটা জানা নেই আহিলের। আজ আয়েশা ভর দুপুরে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আহিল রুমে আসতে দেখলো আয়েশা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আহিল আয়েশাকে জিজ্ঞেস করলো, আয়ু কোথায় বেরোচ্ছ? একটা বান্ধবী বাড়ি যাচ্ছে। কিন্তু এখন? কেন, কি অসুবিধা? এই সময় যাচ্ছ তাই জিজ্ঞাসা করছি, পরে গেলে হতো না? আহিল প্লিজ যারা করা বন্ধ করো, আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি যখন খুশি যেতেই পারি, ওকে? আয়েশা কথাগুলো বলে হন হন করে নিজের পার্স নিয়ে বেরিয়ে গেল। আর আহিল একটা দীর্ঘশ্বাস ফেললো, কিন্তু ওদেরকে যে আরো একজন দেখছে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আয়েশা বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই আয়েশার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটার কাঁচগুলো কালো, তাই কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা ওপেন করতে আয়েশা গাড়িতে উঠে বসলো, আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কেন আমাকে এভাবে বিরক্ত করছিস রিক? বিরক্ত? আর আমি তো আবার তোকে? আই এম সিরিয়াস, ওকে? বাট আই ডোন্ট থিঙ্ক সো। লুক, তুই যদি বিরক্ত হতিস তাহলে কি আর আমার সাথে মিট করতিস? তুই আমার থেকে বিরক্ত নস, বরং তোর বর মানে ওই আহিলের থেকে বিরক্ত। কে, তাই তো? চল আজকে তোকে একটু ঘুরতে নিয়ে যাব। আয়েশা আর কিছু বললো না। রিক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রিক একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামালো, আর আয়েশাকে নামতে বলল। আয়েশা গাড়ি থেকে নামতে ওর গায়ে কাঁটা দিয়ে উঠলো, কারণ জায়গাটা একদম নির্জন নিশ্চুপ। আয়েশার এবার ভয় লাগছে। হুট করে রিক এসে আয়েশার কাঁধে হাত দিল, আর আয়েশা চমকে উঠলো। আরে রিল্যাক্স, আমি তো। ভয় পাচ্ছিস কেন? চল ভিতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই বাঁকা হাসলো। রিক আয়েশাকে নিয়ে ভেতরে ঢুকতেই আয়েশা দেখলো পুরো বাড়িটা অন্ধকার। এবার আয়েশা চুপ করে থাকতে পারলো না, বলেই ফেললো, রিক এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমায়? আয়েশা রিকের কোনো উত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখলো রিক নেই, আর সদর দরজাটা বন্ধ হয়ে গেল। আয়েশা ভালোভাবে লক্ষ্য করে দেখলো রিক সদর দরজাটা ভেজিয়ে দিল। রিক তুই দরজা কেন বন্ধ করছিস? আমার কিন্তু এখানে ভালো লাগছে না, আমাকে যেতে দে। বিকট শব্দ করে হাসতে থাকলো। তুই কি ভেবেছিস আমি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মিট করতে বলেছি?
আরে এই রিক নিজের স্বার্থ ছাড়া এক পাও ফেলে না। মানে বলছি বেবি, বলছি আজকে তোকে সব বলবো। আফটার অল তোর শেষ দিন বলে কথা। কি বলছিস তুই তুই এসব? এসিটি আহিলের অ্যাক্সিডেন্টের পর আমার সাথে লুকিয়ে চুরিয়ে কথা বলতি, এটা তো আহিল জানে না, তাই না? এখন যদি আহিল জেনে যায় যে তুই আহিলকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে এসেছিস, তখন কি হবে? আমি তোকে কিছুদিন আগে মানে আহিলের বাড়ি ফেরার পর তোকে ফোন করে কি যেন বলেছিলাম? আহিল অ্যাক্সিডেন্টটা নিজের ইচ্ছে করিয়েছে ওর লোক দিয়ে, যাতে আমার বিশ্বাস অর্জন করতে পারে। মিথ্যে? মানে? মিথ্যে বলেছিলাম আমি। আহিল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করাইনি, অ্যাক্সিডেন্টটা করিয়েছি আমি, তাও আবার নিজে। কিন্তু কেন? কারণ আহিল আমার পথের কাঁটা। পথের কাঁটা মানে? এই প্রশ্নটা করতে পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আর আয়েশা পিছন ফিরে তাকাতেই দেখলো সিঁড়ি দিয়ে একটি লোক নেমে আসছে। মুখটা স্পষ্ট হলো তখন যখন সে আয়েশার সামনে এসে দাঁড়ালেন। আমি বলছি। কাকামণি? হ্যাঁ আমি। তুমি সব করিয়েছো, কিন্তু কেন? আজ তোকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথম থেকে শুরু করা যাক। কি বলিস রে? অফকোর্স দ্যাট। আমি যখন ধরা পড়ে যাই আমার বাবার কাছে ড্রাগস ব্যবসা নিয়ে, তখন বাবা আমার ত্যায্যপুত্র করে দাদাকে সব সম্পত্তির মালিক করে দেয়, যা আমার রাগের কারণ দাঁড়ায়। কিন্তু আমার দাদা আমায় এতই ভালোবাসতো যে আমার সাথে সম্পর্ক ত্যাগ না করে আরো বাবাকে লুকিয়ে সম্পর্ক রাখলো। আর আমিও প্ল্যান বানিয়ে ফেললাম যে এই সুযোগ আমার সম্পত্তি নিজে করে নেওয়ার। ব্যাস, যেই বাবা সেই কাজ। আস্তে আস্তে রিককে আমি তোর আর অঙ্কুরের মাঝে প্রবেশ করালাম। সব ঠিকঠাক চলছিল, হুট করে কোথা থেকে অঙ্কুরের বন্ধু ওই আহিল টপকে পড়ল, আমার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো। আমি কিছু প্ল্যান করবো তার আগে জানতে পারলাম যে আহিল অঙ্কুরের বাড়ি পর্যন্ত চলে এসেছে। এবারও হয়তো অফিসে চলে যেতে পারে, তাই আমি রিককে সরিয়ে নিলাম তোদের মাঝখান থেকে। এরপর শুনলাম আহিলের দিদি আনিকাকে নাকি অঙ্কুর ভালোবাসে, বিয়ে করতে চায়। ব্যাস, মেঘ না চাইতি জল। আমাকে আর কিছু করতেই হলো না। ভেবে নিলাম আরেকটা প্ল্যান। আনিকার অঙ্কুরের মাঝে একটা থার্ড পার্সন নিয়ে এলাম। কিন্তু আয়শা, তোর এই দাদাটা একটু বেশি বউকে বিশ্বাস করে, তাই আনিকার সাথে ওর মেল ফ্রেন্ডের ক্লোজনেস এডিট করা ইমেজ অঙ্কুরের কিছু গেলে এলো না। ও বরং গিয়ে আনিকাকে সবটা বলল, আর আনিকা বলে দিল যে ওটা মিথ্যে। প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেল আমাদের। তাই এবার আমরা একটু উল্টে দিলাম প্ল্যানটা। অঙ্কুর অবিশ্বাস করেনি তো কি হয়েছে? আনিকা তো অঙ্কুরকে অবিশ্বাস করতেই পারে। ব্যাস, মিলে গেল আমার কথা। অঙ্কুরের বিয়ে যেই না অঙ্কুরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো আর নিজের দুঃখের কথা অঙ্কুরকে বলল, অঙ্কুর আনিকাকে মিথ্যে বলতে লাগলো আর ওর বিয়ের প্রবলেম সলভ করতে থাকলো। ও বেচারা কি আর জানতো ওর বিয়ে আমাদের হাতে প্রথম, আমরা যেটাই বলছি ও সেটাই করছে। এরপর ওদের মাঝে ঝামেলা লাগলো, আর সেই জন্য আনিকা গেল ছাদে। আমি এমনই একটা সুযোগে অপেক্ষা ছিলাম। রিক অনেক আগে বাড়ির কাজে লোক দিয়ে অঙ্কুরের ঘরে হ্যান্ড ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি সবটা দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। এরপর আমি আর ডেট মাস্ক পরে ছাদে গেলাম। অঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তোর বাবা নিজের ঘরে ছিল আর তোর মা রান্নাঘরে। রাস্তা পুরো পরিষ্কার। আমরা ছাদে উঠলাম আর আনিকা দাঁড়িয়েছিল ছাদের মোটা পাঁচিলের উপর। বাহ, কি কপাল আমাদের! স্বয়ং ভগবান চেয়েছিল আমরা সাকসেস হই আমাদের প্ল্যানে, তাই তো আনিকা নিচে না দাঁড়িয়ে থেকে পাঁচিলের উপরেই দাঁড়িয়েছিল। আমি আর ড্যাড গেলাম, কিন্তু যেতে না যেতে আনিকা ঘুরে তাকালো, বাট মুখ দেখতে পাইনি। আমরা ওকে সুযোগই দেইনি। পাঁচিল থেকে নামার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু বেটা ওই অঙ্কুর সে সময় এসে পড়লো। তাতে কি, দৌড়তে তো পারেনি আমাদের। আমরা দুজন ছিলাম আর ও একা। ও নিজের বউকে বাঁচাবে নাকি আমাদের ধরবে? ব্যাস, আনিকা ছাদ থেকে পরে ঘুমায় চলে গেল। আর আমি রিককে ফোন করে বলে দিলাম যাতে আনিকার কেবিনে ঢুকে ওর অক্সিজেন মাস্কটা খুলে দেয়, তাতে সব দোষ গিয়ে পড়বে অঙ্কুরের ঘাড়ে। কারণ শেষবার অঙ্কুর আনিকার কেবিনে ছিল, যা সিসিটিভি ক্যামেরাতে উঠেছিল। এরপর ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। রিক যা করেছে সবই লুকিয়ে আর মাস্ক পরে, যাতে ধরা না পড়ে। আর এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আইলকে আমরা পাঠালাম আর বিশ্বাস করালাম যে অঙ্কুরের দিদিকে মেরেছে। ছাদ থেকে যখন পড়েছিল তখন অঙ্কুর ছিল, আর কেবিনেও শেষবার অঙ্কুরই ছিল। কিন্তু অবাক ব্যাপার, আহিল কোনো রিয়াক্ট না করে আমেরিকা চলে গেল।
এরপর আমি তোর নামে বিষিয়ে দিতে লাগলাম আহিলকে, যাতে আর কোনোদিন তোর আর তোদের পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখে। কিন্তু ও বেটা রাগের চোটে এসে তোকে বিয়ে করে পুরো খেলাটাই বিগড়ে দিল। কুল ডাউন মাই সন, এতে তো কোনো লাভ হয়নি। আহিল কিছুই বুঝতে পারেনি আমাদের প্ল্যানের ব্যাপারে। বরং আমার সাথে তোকে দেখে আমার কথা বিশ্বাস করে তোকে অবিশ্বাস করে গেছে। তুইও অবিশ্বাস করতিস আহিলকে, যদি না ও জ্যাক এসে তোকে রিয়ার আহিলের খবর দিত। তাও তো শেষমেশ তো তুই অবিশ্বাসী করেই ফেললি আহিলকে। বাপরে বাপ, কি ভালোবাসা যাতে কোনো বিশ্বাসই নেই। আয়শা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিকের গালে আর বলতে লাগলো, লজ্জা করে না তোর এসব নিজ কাজের কথা নিজের মুখে গর্ব করে বলতে? এই থাপ্পড়টা তো সেদিনই কি তোকে মারা উচিত ছিল, যখন তুই আমায় জড়িয়ে ধরেছিলিস। ছি, কেন করেছিস এসব বলতো? কেন? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি। আয়শার কাকা থামিয়ে দিল। সম্পত্তির জন্য করেছি বললামই তো। আমার ভাগ আমার থেকে কেড়ে নিতে পারেনি, বরং নিজের ভাগটাও আমায় দিয়ে দিয়েছে তোর বাবা। আনিকার মৃত্যুর পর আহিল চলে গেল বিদেশে, আর আমি নিজের গার্ডদের পাঠিয়ে দিলাম তোদের বাড়িতে। তুই তো গেছিলি কলেজে, তাই কিচ্ছু জানতে পারিসনি। তোর বাবাকে ভয় দেখালাম, যদি প্রপার্টি আমার ছেলের নামে করে না দেয় তাহলে তোকে জানি মেরে দেব। এই শুনতে তোর বাবা আর দাদা রাজি হয়ে গেল আর প্রপার্টির ব্যাপারে সাইন করে দিল। কিন্তু তুই টের পেলি না। কি করে পাবি? তোর ফিরে আসার আগেই তো আমরা গায়েব। তোর যখন বিয়ে হয়ে গেল তখন সব সময় তোদের বাড়িতে আমাদের গার্ড থাকতো, পাহারা দিত, যেন তোকে বা আহিলকে কিছু জানাতে না পারে। তোমাকে তো আমার কাকামণি বলতো ঘৃণা করছে। কি করে এতটা নিচে নামতে পারলে তুমি? একবারও কি বিবেকে বাঁধলো না যে দাদা তোমায় এত ভালোবাসলো, ত্যায্য পুত্র করে দেওয়ার পরেও তোমার সাথে সম্পর্ক রাখলো? তারই ফায়দা নিলে তুমি। সম্পত্তি তো পেয়ে গেছো, তাহলে এখন আর কি চাই? কেন আহিলকে মারতে চেয়েছিলে? আর আমাকেই বা কেন নিয়ে এসেছো এখানে? আর সম্পত্তি পেয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু পুরোপুরি আর পেলামই কই। তোর বাবার সম্পত্তি সব তোর আর তোর দাদার নামে রেখে গেছিল, আর কিছুটা রেখেছিল রিকের নামে। যা না রাখলেই চলতো। যাই হোক, এখন তো সব আমার ছেলের হবে, আর তাতে তোর সাইন লাগবে, চটপট করে ফেলতো। আমি ভেবেছিলাম আইন মন্দে বেশি সুবিধা হবে, তাই ওকে মারতে বলেছিলাম। বাট এখন দেখলাম না, মরা তো কোনো যায় আসেনি, তাই সাইনটা কর জলদি। কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলে আয়শা ফিরে যেতে নিল, আর রিক আয়শার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না, তোর ঘাড় পড়বে। আমাকে চোর মারা, তাই না? বলে আয়শাকে চর মারার জন্য হাত তুলল, আর আয়শা মুখ ঘুরিয়ে নিল। কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলে আয়শা পিছনে ফিরে যেতে নিল, আর রিক আয়শার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না, তোর ঘাড় পড়বে। আমাকে চোর মারা, তাই না? বলেই আয়শাকে চর মারার জন্য হাত তুলল, আর আয়শা মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রিক চরটা মারতে পারল না। আয়শাকে তার আগে রিকের হাত থেকে কেউ একজন ধরে নিল। আয়শার মুখ অন্যদিকে ফিরিয়ে রাখায় দেখতে পায়নি কে রিকের হাত ধরেছে, কিন্তু হুট করে কেউ আয়শাকে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়, আর আয়শা আস্তে করে বলে ওঠে, আহিল। আহিল বাম হাতে আয়শার কোমর জড়িয়ে ধরে আছে, আর ডান হাতে রিকের হাত ধরে রয়েছে। রিক তো পুরো ঘাবড়ে গেছে আহিলকে দেখে। আহিল আয়শাকে ছেড়ে রিকের হাতটা পুরো মুচড়ে ধরে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আয়শার কাকা কিছু বলতে যাবে আহিলকে, তার আগে আহিল পকেটে হাত দিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, এখন আপনি কিছু বলবেন না কাকা বাবু, শুধু দেখবেন আর শুনবেন। আহিল এটা বলতে পিছন থেকে শব্দ এলো। রিক আস্তে করে উঠে পিছনে তাকালো, আর ওর বাবাও তাকালো। দেখলো ওদের যে ভাড়া করা গুন্ডাগুলো আছে তাদের এক একটা ছিটকে পড়ছে মাটিতে, আর ওদের আড়াল থেকে বেরিয়ে এলো অঙ্কুর, হাতে হকি স্টিক নিয়ে। অঙ্কুর বেরিয়ে আসতে জ্যাক একটা গুন্ডাকে মারলো আর ভিতরে এলো। ভিতরে এসে দুজন হকি স্টিক এক হাতে নিয়ে আরেক হাতে তালুতে মারতে লাগলো আর মৃদু হাসতে লাগলো। এই দেখে আহিল বলল, কি কাকা বাবু, কেমন লাগছে? ভালো তো? তো তুই এখানে এলি কি করে? কেন, তুই তো নিয়ে এলি আমায়। আমি কেন নিয়ে আসবো তোকে? আমি তো শুধু আয়শাকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো আয়শার সাথে আয়শার ফোন ছিল, আমি লোকেশন ট্র্যাক করে চলে এলাম। আবার কি? শিট। আরে ভাই, দুঃখ পাস না,
বড় বড় কাজে এমন ছোট ছোট ভুল হয়েই থাকে। কি তাই তো কাকা বাবু? আহিলের সাথে অঙ্কুর আর জ্যাকও হাসলো। তুমি হাঁটছো কি করে? তোমার তো পা ঠিক হয়নি এখনো। ওকে ওকে, নাও বি সিরিয়াস গাইস। এবার আসল কথায় আসি। এতদিন আপনারা গেম খেলছিলেন। আয়শার কাকা রিকের কাছে গিয়ে বলল, নাও মাই টার্ন। মানে? আহিল গিয়ে একটা সোফায় বসলো, পায়ের উপর পা তুলে, আর বলল, অঙ্কুর শুরু করি তাহলে। একদম, শুভ কাজে দেরি করতে নেই। এতক্ষণ তো আপনার আর ঝিকের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। আয়শার কাকার রিক অবাক হয়ে গেল আহিলের কথা শুনে, কারণ ওরা তো আয়শাকে সব বলেছে, তাহলে আহিল কি শোনার কথা বলছে? আহিল বলার আগে রিক বলে উঠল, এসব করে কি প্রমাণ করতে চাইছিস? তুই খুব ভালো, আয়শার কাছে ভালো সাজতে চাইছিস? আয়শা অনেক আগেই জানে যে তুই বিশ্বাসঘাতক। কথাগুলো যে ভুল বলে ফেলেছি, হ্যাঁ, বাট এটা ঠিক বলেছিস যে আয়েশা জানে কেউ একজন বিশ্বাসঘাতক, কিন্তু সেটা আমি না, সেটা তুই। মানে? এখনো বুঝলি না? তাহলে শোন, এই যে তুই আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর রোজ আয়েশাকে ফোন করে আমার নামে উল্টাপাল্টা বলতিস, তার একটাও আয়েশা বিশ্বাস করেনি, উল্টো সবটা এসে আমায় বলেছে। কেন জানিস? কারণ আয়েশা সেদিনকেই তোকে দেখে ফেলেছে, যখন তুই আমার গাড়িতে ধাক্কা মেরেছিস। ফল তোর কাজ, তুই মলে আয়েশাকে তোর গাড়ি দেখিয়েছিলিস, আর সেই দিন আমাকে ধাক্কা মারার আগে আয়েশা তোকে দেখে ফেলে। সেটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি যে তোর আর আয়শার মধ্যে কিছু ঠিক ছিল না। আয়শা তোকে এড়িয়ে চলছিল। আমি দেখিয়েছি তাই দেখেছিস, দ্যাটস ইট। মানে কি বলতে চাইছিস তুই? তুই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট করাস, সেই সময় অঙ্কুর নার্সিং হোমে ছিল, আর আমাকে ওর বাড়িতে আসতে বলে একটা কাগজের মাধ্যমে। আমি ওদের বাড়িতে এসে দেখি সব গুন্ডা টাইপের লোক মেঝেতে পড়ে রয়েছে, কারণ তাদের অঙ্কুরের মা ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল চায়ে। আর সেই ফাঁকেই আমি তো সব কীর্তিকলাপ জানতে পারি, আর ভাবিনি কি করে তোকে ধরবো। রিয়া যে তোর সাথে যুক্ত সেটা আমি সেদিনই বুঝেছিলাম, তারপর প্রমাণও পেলাম, কিন্তু জানতে পারলাম যে রিয়াকে তুই জাস্ট ইউজ করিস। মানে ভিডিওগুলো সব মিথ্যে? না, নাটক, ওগুলো সব নাটক। তুই ফোন করার পর আমি আর আয়শা নাটক করতাম। তোর গার্ডগুলো অঙ্কুরের বাড়িতে ছিল, তাই তাদের মধ্যে যে হেড তাকে ধরলাম, আর জানতে পারলাম ও একজনকে খবর দেয় এখানকার, কে তাকে সব ডিটেলস জানায়। পৌঁছে গেলাম তার কাছে, আর সেদিনই কিনে নিলাম তাকে। আমি জানতাম একদিন না একদিন ওর প্রয়োজন হবে আমার, আর ঠিক তাই হলো। আমি আয়েশার সাথে কথা বলার চেষ্টা করতাম, আর ও আমায় এড়িয়ে চলতো, আর এগুলো ভিডিও করে তোর লোককে পাঠাতো। আর আমার পা যে ঠিক হয়ে গেছে এটা তোকে ভিডিও পাঠাতে ভুলে গেছি, তাই জানতে পারিসনি আর কি। রিক দাঁত কর্মর করে আয়শার দিকে তাকাতে আয়শা বাঁকা হাসলো, আর আহিলের দিকে তাকালো। সেই দেখে আহিল বলল, এই যে তুই স্ক্রিনের পিছনে বসে সব কাজ করতিস না, এইটাই তোর কাল হলো। আর যদি তুই নিজে খবর নিতিস লোক না লাগিয়ে, তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না। আরে কাকা বাবু, আয়শার কাকাকে উদ্দেশ্য করে বলল, আপনি চুপ করে আছেন যে? এতক্ষণ কথা বললেন, আমার দিকে কি সুন্দর প্ল্যান করে মারলেন, সেই গল্প বললেন, ঝিককে কাজে লাগিয়ে আমাকে আর আয়েশাকে আলাদা করার গল্প বললেন, তাহলে এখন চুপ কেন? তুমি সব শুনলে কি করে? ওহো, দেখেছেন, আমি তো এটাই বলতেই ভুলে গিয়েছিলাম। ভালো হয়েছে মনে করিয়ে। আসলে আমি বাইরে গাড়িতে বসেছিলাম, যখন ঝিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকলো। শুধু আমি না, জ্যাক আর অঙ্কুর ছিল আমার সাথে। আয়েশা ভিতরে এসে ঝিক দরজা দিয়ে যায়, আর সেই ফাঁকেই আয়েশা আমাকে ফোন করে, আর আমি ফোনটা রিসিভ করে আমার কল রেকর্ডটা অন করে দেই, যাতে পরে আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাই। এবার আয়শার কাকা আর রিক বুঝতে পারলো যে আহিল কি করে সব জানতে পারলো। রিক ভাবছে কেন ও আয়শা থেকে ফোনটা কেড়ে নিল না, তাহলে হয়তো ধরা পড়তো না আজকে। ভাই, আমি জানি তুই কি ভাবছিস, ভেবে লাভ নেই। আয়শার ফোন কেড়ে নিলেও ওর কাছে ক্যামেরা আছে, সেটাতে আমি জেনে যেতাম সব। অ্যাকচুয়ালি কি বলতো,
তোরা আমায় একবার বোকা বানাতে পেরেছিস, তাই বলে যে বারবার পারবি এটা ভেবে বড় ভুল করে ফেলেছিস। আচ্ছা ওয়েট, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। হেই কাম ইন। দরজার দিকে তাকিয়ে অঙ্কুর আর জ্যাক সরে গেল, আর ওদের পেছন থেকে বেরিয়ে এলো আনিকা। আর আনিকার পিছন পিছন আহিলের মা, আয়শার বাবা মা আর আরোহী। আনিকাকে দেখে রিক আর ওর বাবা তো পুরো থ হয়ে গেছে। আনিকা, এটা কি করে সম্ভব? আমরা তো ওকে মেরে ফেলেছিলাম। ঠিক যতটা প্ল্যান করে আমার দিদিকে মারার চেষ্টা করেছেন আপনারা, আমার শ্বশুর মশাই আর মা ঠিক ততটা প্ল্যান করেই আমার দিদিকে বাঁচিয়েছে। কি শ্বশুর মশাই বলুন আপনার ভাইকে, যে আপনিও আপনার ভাইয়ের থেকে কম যান না? আয়শার বাবাকে উদ্দেশ্য করে বলে। আয়শার বাবা একটু হেসে বলা শুরু করলো, কি করে আনিকাকে বাঁচিয়েছেন আর কি করে ওকে সেফ রেখেছে। ও, তার মানে আমরা জেনে যাব বলে অঙ্কুর, আয়শা আর বৌদিকে কিছু জানাওনি? হ্যাঁ, আনিকার মৃত্যু হয়েছে জানার পরের দিনই রিক আমাদের বাড়িতে ব্ল্যাকমেল করতে চলে এলো আর ওরকম গার্ডের কথা জানালো। তাই আমি খুব সাবধানে আয়শা যখন ফিরলো তখন আহিলের মাকে একটা কল করে জানিয়ে দিই, যাতে আনিকাকে আমাদের বাড়িতে আসতে না দেয় আর আহিলকে কিছু না জানায়, কারণ এতে আয়শার ক্ষতি হতে পারে। আয়শা জানতো পর্যন্ত না ওর আশেপাশে সব সময় ওর শত্রুরা ঘোরাফেরা করেছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নজর রাখছে। তাই আমি আর জানানোর সময় পেলাম না অঙ্কুর, আয়শা আর ওদের মাকে। তো সব ক্লিয়ার তো? সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই? আমি আপনাদের প্ল্যানে সাকসেসফুল হতে দিয়েছি, তাই আপনারা আজ এখানে, নইলে পারতেন না। এতদিন আপনারা গেম খেলেছিলেন, ভেবেছিলেন আপনারা ছাড়া আর কেউ গেম খেলতে পারে না, তাই আপনাদের ভুলটা ভাঙালাম, দেখিয়ে দিলাম যে কে কি পারে আর কে কি পারে না। এবার মামাবাড়ি যাওয়ার পালা। একদম। ইন্সপেক্টর, আপনার আসুন। অঙ্কুরের ডাক পড়তে ইন্সপেক্টর ভিতরে চলে এলো। আয়শার বাবা আর রিক কিছু বলতে পারলো না, কারণ আয়শাদের কাছে সব রকম প্রমাণ আছে। ওদের হাতে বাঁচার আর কোনো উপায় নেই। রিককে নিয়ে যাচ্ছিল, সেই সময় আহিল শুধু বলল, হাতটা শুধু মুচকিয়েছি, ভাঙিনি। আর শরীর ভালো থাকলে প্রাণে বাঁচতে পারতি না। আহিল গিয়ে আয়শার পাশে দাঁড়ালো আর ওর কাঁধে হাত রেখে মুচকি হাসলো। এদিকে জ্যাক আর অঙ্কুরও হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। অঙ্কুর আনিকার কাঁধে হাত রাখলো আর জ্যাক আরোহীকে চোখ মারলো। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। একদিন পর, সেদিন রিক আর রিকের বাবাকে অ্যারেস্ট করে পুলিশ, আর রিয়ারও শাস্তি হয়। আহিল চাইলে রিককে নিজের হাতে শাস্তি দিতে পারত, কিন্তু নিজের হাতে আইন নেয়নি, কারণ এটা হয়তো ওকে আয়শার থেকে দূরে সরিয়ে দিত, যা আহিল কোনো মতে মেনে নিতে পারত না। আহিল বুদ্ধি করে সবটা সামলেছে, ফিরিয়ে দিয়েছে অঙ্কুরকে, তার অফিস, আয়শার বাবাকে, তার বাড়ি। অঙ্কুর আর আনিকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে, কোনো বিবাদ, ভুল বোঝাবুঝি আর নেই, আছে শুধুই ভালোবাসা আর বন্ডিং। কিন্তু আহিল আর আয়শা, তাদের মধ্যে কি সব ঠিক হয়েছে? আদৌ কি হবে? আহিল নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে, চোখটা ম্যাগাজিনে থাকলেও মনটা আয়শার কাছে পড়ে রয়েছে। আয়শার সাথে আহিল যেটা করেছে তার জন্য আহিল এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। আহিল জানে আয়শা ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আহিলের মনে একটু হলেও খচখচ করে যে কি করে ও আয়শাকে ভুল বুঝলো। একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আহিলের এটা, আর এই রোগের ওষুধ একমাত্র আয়শার কাছে আছে। আয়শার সাথে একটু সময় কাটালে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু আয়শার সে সময় কই? সে তো বাড়ি ফেরার পর আনিকা, আরোহী এদের সাথে গল্পে মেতে রয়েছে। আনিকার সাথে ভিডিও কলে, আর আরোহী তো বাড়িতেই থাকে। সেদিন আহিল আয়শাকে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। আহিল এসব ভাবতে ভাবতে ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে চলে গেল আর একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে যেই না টান দিতে যাবে, অমনি কোথা থেকে আয়শা এসে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিল। আহিল আয়শার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর রিলিং এ হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে বলল, এখন আসার সময় হলো? না এলেই পারতে। সারাদিন যখন আরু আর দিশারে কথা বলেই কাটাও, তখন এই সময়টা বাদ দিলে কেন আরুর ঘরে ঘুমাতে? তোমার যে একটা ঘর আছে সেটা তো তুমি ভুলেই গেছো, আর সেখানে যে একটা মানুষ থাকে তার তো কোনো মূল্যই নেই, তাই? চুপ। আহিলের ছোটে আঙ্গুল দিয়ে বলে, একটু শ্বাস নাও, জল খাও, তারপর বলো।
রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো বলেই চলেছ। আহিল যেন আরো বেশি রেগে গেল আয়েশার কথায়। আর আয়েশা তো বেশ মজা পাচ্ছে, কারণ আহিলের কথায় বুঝতে পেরেছে যে আহিলের অভিমান হয়েছে। দরকার নেই জল খাওয়ার, দরকার নেই, আছে শ্বাস নেওয়া। শ্বাসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো। আহিল, কি সব বাজে কথা বলছো বলো তো? আহিল নিশ্চুপ পিঠ দিয়ে হেলান দিয়ে দাঁড়ালো রেলিং এ। আয়েশা আস্তে করে আহিলের কাঁধে হাত রাখলো আর এক হাত দিয়ে আহিলের কাঁধে হাত রেখে পড়ল। আহিল, যা হয়েছে ভুলে যাও। আমি চাই না ওসব কথা মনে রাখতে। আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে কেন তুমি এখনো ওসব পুরনো কথা মনে করে বসে আছো? আহিলের কাঁধে মাথা রেখে। কি করে ভুলবো আয়ু? বিয়ের রাতে আমি তোমার সাথে যেটা করেছি সেটা তো ক্ষমার যোগ্য নয়। আর তারপর আমি তোমার গায়ে হাত তুলেছি, এসব ভাবলেই তো চুপ করতে বললাম তো। মানছি ভুল করেছো, সেটা তো শুধরে নেওয়াও যায়। কি করে? আয়েশাকে এক হাতে জড়িয়ে বলল। আয়েশা আহিলের বুকে মুখ গুজে রইল। এতে অবশ্য আহিল উত্তর পেয়ে গেছে, তবুও সেটা আয়েশার মুখে শুনতে চায়, তাই বলল, কি হলো বলো। তুমি জানো? আহিলের বুকে কিল মেরে। আরে আমি জানলে তুমি জিজ্ঞাসা করতাম, আমি সত্যি জানি না। বিয়ের দিন রাতে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ঠিকই, কিন্তু তাতে কোনো ভালোবাসা ছিল না, শুধু অভিমান ছিল। আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না আহিল। সবকিছু নতুন করে শুরু করা যায় না, যেখানে শুধু ভালোবাসা থাকবে, অন্য কিছু নয়। আহিল আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আই উইল প্রমিস ইউ, আমাদের মাঝে আর কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। তোমার মাঝে আমি থাকবো আর আমার মাঝে তুমি। আয়েশাও আহিলকে জড়িয়ে ধরলো শক্ত করে, আর আহিলের চোখ গেল ওদের দরজার বাইরে। আর আহিল আয়েশাকে ছেড়ে ওর দিকে তাকাতে আয়েশা আহিলকে কানে কানে কিছু একটা বলল। আর আহিল আয়েশার দিকে একটু রেগে তাকিয়ে বলল, হোয়াট? আয়েশা একটু ঘাবড়ে গেল আহিলের এমন রিয়াক্ট করায়। আহিল বলল, জ্যাক, চোরের মতো বাইরে থেকে উকি ঝুঁকি না মেরে রুমে আয়। জ্যাকের মাথায় তো আকাশ ভেঙে পড়লো। ও ভেবেছিল নিজেকে ফুল প্রিপেয়ার করে আহিলের সামনে যাবে আরোহী আর ওর ব্যাপারে কথা বলতে, আর তার আগে আয়েশাকে দিয়ে বলে পাঠিয়েছে যাতে আয়েশা আহিলকে ম্যানেজ করে রাখে। কিন্তু এখন তো আহিলের গলা শুনে ওর মনে হচ্ছে সেই আশায় জল পড়ে গেছে। ভিতরে আসতে বলেছে আমি তোকে। জ্যাক ভিতরে ঢুকে আসতেই আয়েশা বলল, আহিল, আমার কথাটা তো। চুপ, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। জ্যাক, কতদিন থেকে চলছে সব? জ্যাককে উদ্দেশ্য করে বলে। জ্যাক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আহিলের চোখে চোখ রেখে বলতে শুরু করলো, আহিল, তুই প্রথম যেদিন আরোহীর ছবি দিয়েছিলি আমাকে আমেরিকাতে, তখনই আমার আরোহীকে ভালো লাগে। আর তারপর রোজ তোর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ওর আইডিতে গিয়ে ওর আইডির স্টক করি। আস্তে আস্তে ফিল করি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর তখনই ও আমাকে নিজে ফোন করে আসতে বলে এখানে। আর এখানে এসে ওকে আমি নিজের মনের কথা জানাই। যখন আঙ্গুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, শি অলসো লাভ মি, উই লাভ ইচ আদার। একটানে বলে গেল। ও। জ্যাক আহিলে শুধু ও শুনে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, আমি রিয়েলি রিয়েলি লাভ হার। সেটা আগে আয়েশা জানলো, তারপর আমি। জ্যাককে থামিয়ে বলল। একটু পর আবার বলে উঠল, এখন তোর কাছে আমার থেকে আগে আয়েশা হয়ে গেল? আমি তো তোর বন্ধু, আর আমি আগে জানতে পারলাম না। ওয়াও, ব্রিলিয়ান্ট। তোর কি মনে হয় আমি জানলে তোকে আরোর থেকে দূরে সরিয়ে দিতাম? এতটা খারাপও মনে হয় আমি না। ব্রো, আই এম সরি। আহিলের কাঁধে হাত রেখে। আমি ভেবেছিলাম তোকে বলবো, বাট সময় পাইনি। হাই, তোর সাথে আমি আরোর বিয়ে দেব না। কেন? আমি তো কুলোর বলদ। যা গিয়ে কোনো চালাক পণ্ডিতের বোনকে বিয়ে কর। আয়েশা তো হেসেই দিল আহিলের কথা শুনে। এদিকে জ্যাক বেচারা নিজের কথায় নিজে ফেসে গেছে। জ্যাক বলল, কেন? না ভাই, তুই তো আমার ভাই, তুই কি করে কুলুর বলদ হবি? তুই তো আমার থেকে অনেক চালাক। আমি সোয়াশের হলে তুই পাতিসের। কি বললি? জ্যাক রে আর দেখে কে,
ও দিয়েছে দৌড় আর আহিলও গেছে ওর পেছন পেছন। এদিকে আয়শা তো হেসে হেসে মরে যাচ্ছে। পরের দিন জ্যাক আর আরোহীর কথা সবাইকে জানিয়ে দিয়েছে আহিল। সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ওদের বিয়ের আগে বিয়ে হবে। আহিল আয়শাকে যেভাবে বিয়ে করেছে তাতে কেউ ছিল না, জাস্ট এর রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তাই আহিলের পরিবার আর আয়শার পরিবার দুজনের মতে ওদের ধর্ম মতে বিয়ে হবে। বেশ জাঁকজমক করে আহিল আর আয়শার বিয়েটা হয়ে গেল। আয়শা নিজের ফুলসজ্জা ঘরে বসে রয়েছে বউ সেজে। আজ আয়শার মনে কোনো ভয় নেই, নেই কোনো সংকোচ। কিন্তু আয়শা ভাবছে আহিল এখনো আসছে না কেন, এত রাত হয়ে গেল, আহিল কোথায়? এটা ভাবতে আয়শার মনে হলো রুমে কেউ এসেছে। আর হুট করে আয়শার ঘরে যা আলো জ্বলছিল তা নিভে গেল। আয়শা একটু ভয় পেয়ে গেল। ও আস্তে করে ডাকলো, আহিল। এটা বলতে কেউ আয়শার চোখটা বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। কিন্তু বাঁধার সময় আয়শা আহিলের স্পর্শ পায়, যার জন্য আয়শা চোখ বেঁধে দেওয়ার পরে বলে, আহিল কি করছো? চুপ। কিছুক্ষণ পরে আয়শার নাকে একটা মিষ্টি সুবাস ভেসে এলো। আর সে সময় আহিল আয়শার চোখটা খুলে দিল। আর আয়শা তাকাতে দেখলো পুরো ঘর সুগন্ধি মোমবাতির আলোতে ভরে উঠেছে। আয়শা ঘরে এসে দেখছিল অনেক মোমবাতি রাখা, কিন্তু কেন রাখা সেটা এখন বুঝলো। আমার সাথে আসো। আহিল আয়শার হাত ধরে একটা দরজার কাছে নিয়ে গেল, যেটা আহিলের ঘরের মধ্যেই। আহিল ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দিতেই আয়শা দেখলো পুরো ঘরে শুধু ছোট ছোট আয়শার ছবি, আর সেসবের মাঝে বড় করে আয়শা আর আহিলের বিয়ের ছবি টাঙানো। আয়শা সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল আয়শাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, পছন্দ হয়েছে আয়ু? ভীষণ। আহিল আয়শাকে সামনে ফিরিয়ে আয়শার দুগালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, এখনকার সময়টা শুধু আমাদের, আই ক্যান কন্ট্রোল। আয়শার কানে কানে বলল। আয়শা লজ্জা পেয়ে মুখ লুকালো আহিলের বুকে, আর আহিল জড়িয়ে ধরলো আয়শাকে। তারপর কোলে তুলে নিল আয়শাকে আর পা বাড়ালো ঘরের দিকে। আজ থেকে শুরু হবে আহিল আর আয়শার নতুন জীবন, যেখানে থাকবে না কোনো সংশয়, কোনো ভুল বুঝাবুঝি, থাকবে শুধুই ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।